আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই হোয়াট ইজ প্যানক্রিয়াটাইটিস। আমি আমার মতো করে সাজিয়েছি আমি তো তারই পরিপ্রেক্ষিতে একটা কেস ডিসকাস করব আপনাদের সাথে। তো তার আগে কেস সম্বন্ধে আমাদের কিন্তু একটু জ্ঞান রাখাটা জরুরি, যেটা আমরা ক্লিনিক্যালি আমরা এটাকে যাতে ডায়াগনোস করতে পারি। কেসটা হচ্ছে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস দুই রকমের হয়, একটা অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। হোয়াট ইজ প্যানক্রিয়াটাইটিস? প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে যেটা স্টমাকের ঠিক উল্টো দিকে থাকে, স্মল ইন্টেস্টাইনের কাছাকাছি থাকে। আমি সব স্লাইড করে দেখিয়ে দেব। তো সেটার যখন ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, তখন সেটাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলি। অ্যাকিউট কখন হয়, ক্রনিক কখন হয়, কি কন্ডিশন হয়, কখন কি দরকার হয় সেইগুলো এবং তার সিমটোমোলজি কি থাকে সেটাও আমি আজকে একটু আলোচনা করে দেবো। খুব সংক্ষেপে এটা আলোচনা করব, কারণ এইদিকে সময় গেলে আমাদের মেন ফিলোসফি হোমিওপ্যাথিক পার্টটা কিন্তু শর্ট হয়ে যাবে। তো চেষ্টা করব প্যানক্রিয়াটাইটিসটা ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরার, যেটা আমরা ক্লিনিক্যালি যদি দেখি খুব সিভিয়ার, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেফার করতে হবে। তো তাই জ্ঞানটুকু আমাদের রাখা উচিত, সেইটুকু যতটুকু চেম্বারে আমার কাজে লাগবে সেই হিসেবে আমি আপনাদেরকে একটু দেখাতে চাইছি, আপনারা একটু দেখবেন। অত মনে রাখা আমার মানে থাকে না মনে, ওই জন্য আমি পিডিএফ ফাইল করে নিয়েছি, আমি পড়বো এবং বাংলায় ব্যাখ্যা করে দেবো। হোয়াট ইজ প্যানক্রিয়াটাইটিস? প্যানক্রিয়াটাইটিস ইজ এ ডিজিজ ইন হুইচ ইউর প্যানক্রিয়াস বিকাম ইনফ্লেম। আমি আগেই বললাম এটা একটা প্রদাহ হয়, ঠিক আছে। এবার এটা দুই ধরনের হয়, টাইপ অফ প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আমি সিমটম দেব কি কি সমস্যা নিয়ে আসে এই ধরনের রোগী আমাদের কাছে। তো আগে দু ধরনের, এই জিনিসটা জেনে রাখতে হবে। দুই ধরনের হয়, একটা খুব সাডেন, খুব তাড়াতাড়ি হয়েছে, এবং যেটা অনেকদিন চলার পর সেরে গেছিল বা ইয়ে হয়ে চলে গেছিল, তারপরে হয়েছে, এবং দুটোর কারণ কিন্তু আলাদা হয়। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কি কারণে হয়? এটা শর্ট টাইমের জন্য থাকে, এটা বেশি দিনের জন্য থাকে না। ইট ক্যান রেঞ্জ ফ্রম মাইল্ড ডিসকমফোর্ট টু সিভিয়ার। এটা অল্প কষ্ট থেকে অনেক সিভিয়ার পর্যন্তও যেতে পারে, অনেক সময় লাইফ থ্রেটেনিংও হয়ে যেতে পারে। মোস্ট পিপল উইথ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস রিকভার কমপ্লিটলি আফটার গেটিং দ্য রাইট ট্রিটমেন্ট। যদি সঠিক ট্রিটমেন্ট হয়ে যায় তাহলে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস থেকে কিন্তু সে সুস্থতা লাভ করে। এটা কোনো মানে যদি আমাদের ট্রিটমেন্টটা ঠিক হয় তাহলে সুস্থতাটা খুব দ্রুত এরা পেয়ে যাবে। এবার চলে আসি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। হোয়াট ইজ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস? এটা অনেক দিন ধরে থাকে। কেন বলছি অ্যাকিউট এন্ড ক্রনিক? আমার কেস স্টাডিতে কাজে লাগবে আমি কেন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পড়াচ্ছি আজকে। লং লাস্টিং ইনফ্লামেশন, অনেক দিন ধরে থাকে এটা। ইট মোস্ট অফেন হ্যাপেন আফটার এন এপিসোড অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ছিল, সাডেন পেটে ব্যথা উঠেছে, ঠিকঠাক ট্রিটমেন্ট হয়নি বা হয়েছে, সেটা রিকভারি করে গেছে বা কোনো কারণে কমে গেছে, সেটা যখন আবার দেখা দিয়েছে এবং অনেক দিন ধরে আস্তে আস্তে অল্প অল্প করে বমি বা পেটে ব্যথা বা সেটা কোমরে যন্ত্রণা অল্প অল্প করে হচ্ছে 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 হচ্ছে, তখন এটা কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মানে টার্ন ওভার করে। এটা কি করে? প্যানক্রিয়াসকে ড্যামেজ করে দেয়। এবার আমরা জানবো হোয়াট ইজ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের কাজটা কি, এটা আমরা একটু পরেই জানবো। কেন আমি প্যানক্রিয়াটাইটিস পড়াচ্ছি আজকে, তার কাজটাও তো আমাদের জানতে হবে। তার আগে আমরা জেনে নিই, যেটা আমাদের কাজে লাগবে, যে প্যানক্রিয়াটাইটিসের সিমটম গুলো কি কি থাকে। তার আগে আমাকে এই জিনিসটা জেনে নিতে হবে আমাদের কাছে রুগী কি কি নিয়ে আসে প্যানক্রিয়াটাইটিসের কন্ডিশনে। সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস সিমটম, ফিভার, জ্বর নিয়ে আসতে পারে, হাই হার্ট রেট, আপনি বিপি পালস চেক করছেন, পালস খুব অনেক বেশি থাকবে, বমি থাকবে, তার সঙ্গে গা গুলানি ভাব থাকবে, তার সঙ্গে পেটটা ফোলা ফোলা ভাব, পেটটা বলবে ডাক্তার পেটটা ফুলে গেছে, একটু হাত দিয়ে দেখছেন হাত দিলেই ব্যথা হচ্ছে পেটে। কোন জায়গাটা? জাস্ট এপিগ্যাস্ট্রামের নিচে, ঠিক আছে, সেই জায়গাটায় একটা পেন থাকে। এপিগ্যাস্ট্রামের জাস্ট নিচে, আম্বালিকাসের জাস্ট একটু উপরে একটা পেন থাকে, এবং টেন্ডার ইন বেলি, ঠিক আছে। পেন ইন দা আপার পার্ট অফ ইউর বেলি, আপার পার্ট মানে যেটা বললাম আম্বালিকার রিজিয়ন থেকে একটু উপরে, ঠিক আছে, গোস ইনটু ইউর ব্যাক, এবং সেটা পিছনেও যায়। এটাই কিন্তু আমাদের অনেক সময় এটা আমরা ভুল করে ফেলি, এটাকে আমরা গল ব্লাডার স্টোনের সঙ্গে গুলিয়ে ফেলি, ঠিক আছে। এই জায়গাগুলো আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপার অ্যাবডোমেনে পেন হচ্ছে ডান দিকে, বাম দিকে না মাঝখানে, আমরা যখন লোকেশনটা ভালো করে ডিটেক্ট করতে পারি না তখন আমরা কিন্তু ডায়াগনোসিসটা ভুল করে ফেলি। তো এই জায়গাটাও আমাদের খেয়াল রাখতে হবে। সিমটম অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ওটা তো অ্যাকিউট গুলো, জ্বর আসবে, পেটে ব্যথা নিয়ে আসবে, এবং তার সঙ্গে পালস রেটটা অনেক বেশি দেখতে পাবেন, হার্ট রেটটাও বেড়ে যায়। সেই ক্ষেত্রে কি কি থাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে?
কনস্ট্যান্ট পেন ইওর আপার বেলি দ্যাট রেটেড টু ইওর ব্যাক, যেটা উপরের দিকে ব্যথা থাকবে, পেটের উপরের অংশে ব্যথা হবে এবং যেটা কোমরের দিকে ব্যথাটাকে গিয়ে ছড়িয়ে পড়বে। দিস পেন মে বি ডিসেবলিং, মাঝে মধ্যে ব্যথাটা নাও থাকতে পারে, ঠিক আছে, সবসময় যে কন্টিনিউ থাকবে এমনও কোনো ব্যাপার নেই, কিন্তু মাঝে মধ্যে একটা অ্যাটাক আসবে এই পেনের। তার সাথে সাথে কি হবে, ডায়রিয়া, ওয়েট লস, বিকজ ইউর প্যানক্রিয়াস ইজ নট রিলিজিং এনাফ এনজাইম টু ব্রেক ডাউন দ্য ফুড। এবার আসুন কাজের কথা, কেন ডায়রিয়া, ওয়েট লস কেন হচ্ছে? প্যানক্রিয়াসের কাজে যেমন ছোট্ট করে সহজ ভাষায় আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। লাইপেজ এবং অ্যামাইলেজ নামে দুটো আমাদের এনজাইম ক্ষরণ হয়, যেটা খাদ্যকে হজম করতে সাহায্য করে। তো সেটা ডিসব্যালেন্স ঘটে যায়, সেটা সেটা ঠিকঠাক ভাবে ক্ষরণ হয় না, বা সেটা মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু প্যানক্রিয়াটাইটিস হয়। আমি ওটাও যাবো এরপরে। সেক্ষেত্রে বমি হতে পারে, সেক্ষেত্রে পেটে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে পাতলা পায়খানা হচ্ছে, কারণ খাওয়াটা হজম ঠিকঠাক ভাবে করতে পারছে না। এটাই হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। মোটামুটি আমি একটা সিম্পল একটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এবং যেটা কোলোসিনতে সারে না, কেন সারে না? স্যার সেদিন খুব বলছিল, স্যার একটা কেস বললেন, স্যারের সঙ্গে আজকে আলোচনা হয়েছে, স্যারও বললো আমাকে কোলোসিন্থের যেটা আনকমন পিকুলিয়ার সিমটম, সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের অনেক ক্ষেত্রে কমন সিমটম। যখন অ্যাবডোমেনে পেন হয় তখন চেপে বেন্ডিং ডবল হলে আরাম হয়। তাই জন্য অনেক সময় কমন সিমটম কিন্তু আমাদের নিলে হবে না, ক্লাসিক্যালি আমাদেরকে আনকমন পিকুলিয়ার সিমটমটা নিতে হবে। তার হয়তো প্যানক্রিয়াটাইটিস আছে এবং তার কমন সিমটম দেখা দিচ্ছে, অ্যাবডোমেনে পেন হচ্ছে, হাত ডবল বেন্ডিং ডবলে ব্যথা আরাম হচ্ছে, চোখ বন্ধ করে কোলোসিন দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু কাজ নাও হতে পারে, কারণ আমরা কমন সিমটম নিয়ে ডিল করছি। আমাদের সেখানে আনকমন পিকুলিয়ারিস্টিক সিমটমটা ধরতে হবে। যদি প্যানক্রিয়াটাইটিস না থাকে, সেই ধরনের সিমটম দিচ্ছে, সেক্ষেত্রে কোলোসিন কাজ করে যেতে পারে, করেই যায়। সুতরাং এই জায়গাগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কি কি কারণে হতে পারে, রিস্ক ফ্যাক্টর কি? অটোইমিউন ডিজিজ, ড্রিঙ্কিং লট অফ অ্যালকোহল, যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল ড্রিঙ্ক করে তাদের ক্ষেত্রে হতে পারে। ইনফেকশন, কোনো ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে। গলস্টোন, গল ব্লাডার স্টোন আছে অনেকদিন ধরে, ঠিকঠাক ভাবে ট্রিটমেন্ট হচ্ছে না, অপারেট করেনি, সেক্ষেত্রেও হতে পারে। অত্যাধিক সুগারের ওষুধ খায়, অত্যাধিক ভাবে কথায় কথায় অ্যান্টিবায়োটিক কিনে খায়, একটু জ্বর হয় সর্দি কাশি হলেই খেয়ে নেয়, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। মেডিকেশন একটা কিন্তু মেন কারণ। মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার কখন হয়? মেটাবলিকটা হচ্ছে গিয়ে ঠিকঠাক ভাবে পাচন ক্রিয়াটা ঠিকঠাক না হলে বডির যে বিএমআরটা হয়, সেই বিএমআরটা তারতম্য দেখা দেয়। আমি খাচ্ছি বিকেল 3টে, আমার খাবার কথা 9:30 রাত, আমি খাচ্ছি 11টা 12টা 1টা বেজে যাচ্ছে কখনো। খাওয়ার সমস্যার ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। সার্জিক্যাল কেস বা ট্রমাটা বললে বেশি সুবিধা, ওই জায়গায় আঘাত লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু প্যানক্রিয়াটাইটিসের লক্ষণগুলো আসতে পারে। এটা অ্যাকিউট ফর্ম। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর যে কারণগুলো, মেন যে কারণগুলো হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ প্যানক্রিয়াস ডিসঅর্ডার, প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার। ফ্যামিলিতে কারো ছিল, বাবার ছিল, দাদার ছিল, নানার ছিল, সেক্ষেত্রে আমারও হতে পারে। গলস্টোন তো আমি বললাম। হাই ট্রাইগ্লিসারাইড, ওই জন্য আমাদের লিপিড প্রোফাইলটা সবসময় কন্ট্রোলে রাখতে হয়। ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে আর তার সাথে সাথে যদি আমি খাওয়া কন্ট্রোল না করি, সেক্ষেত্রে কিন্তু আমার প্যানক্রিয়াটাইটিস হওয়ার একটা চান্স থাকে। এবং লং টাইম অ্যালকোহল ইউজ এন্ড মেডিকেশন। আমাকে কি শোনা যায় না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কমপ্লিকেশনে যাবো না, এইটুকু বলে দিই, প্যানক্রিয়াটাইটিস যদি ঠিকঠাক ভাবে আমরা ট্রিট করতে না পারি, কেস যদি হাতে নিয়ে নিই, সেক্ষেত্রে ডায়াবেটিস ড্যামেজ করে দিতে পারে পুরো প্যানক্রিয়াসকে, কিডনি ফেলিওর হয়ে যেতে পারে, দেখুন কত সিরিয়াস রোগ একটা, ঠিক আছে, প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়ে যেতে পারে, ঠিক আছে। যেগুলো মেন কারণ, সেগুলো যেগুলো আমরা আমাদের ভারত বাংলাদেশে দেখতে পাই, যেগুলো দেখা যায়, একটা ক্লাইমেটিক ব্যাপারও তো আছে, যে আমাদের দেশে কি ধরনের কমপ্লিকেশন গুলো বেশি দেখা দেয়, সেগুলোই আমি বলছি, ঠিক আছে। এবং সেই জায়গায় সিস্টও দেখা দিতে পারে, ছোট ছোট সিস্ট দেখা দেয়, সিউডো সিস্ট বলে সেটাকে, আমি ডিটেলসে যাচ্ছি না কেন সিউডো বলে। তো ওই বাংলা কথায় রুগী এসে বলবে, ওই ডাক্তার বলে দিয়েছে পেটে পাথর হয়ে গেছে, ডাক্তার এই নিন রিপোর্ট। আপনাদেরকে কিন্তু ডায়াগনোসিসটা এখানে বসেই করতে হবে, চেম্বারে বসে। তার জন্য ছোট্ট ছোট্ট পয়েন্ট গুলো কিন্তু আমাদের জেনে রাখা জরুরি, ঠিক আছে। এবার হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি বাধা পেয়েছি আমার কেস টেকিং এ, আমার রুগীর ফলো আপে আমি খুব হারে এই হয়েছে, এবং হোমিওপ্যাথ হিসেবে তো সব থেকে বেশি কষ্ট আমাদের, যে আমরা সব রিপোর্ট করাতে পারি না রুগীকে দিয়ে। কিভাবে আপনি ডায়াগনোস করবেন? প্রথম ডায়াগনোসিস যে এখন যেটা সব থেকে হচ্ছে লাইপেজ অ্যামাইলেজ টেস্ট করা,
ব্লাডের লাইপেজ এবং অ্যামাইলেজটাকে টেস্ট করতে দিতে হবে। আমি সব ইউনিট বলে দেবো কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। দ্বিতীয় হচ্ছে আল্ট্রাসাউন্ড করা, সিটি স্ক্যান করা, এমআরআই করা। এগুলো হচ্ছে প্রাথমিক, এগুলো করতেই হবে। আপনি ডায়াগনোস করতে বসেছেন, আপনি সারাতে পারছেন না, ওষুধ দিয়ে যাচ্ছেন, রোগীর কষ্ট বেড়ে যাচ্ছে, সে আপনাকে হয়তো সে লেকেসিসের পেশেন্ট, আপনাকে ছেড়ে যেতেই চাইছে না, তখন কিন্তু আপনাকে এই টেস্টগুলো করাতেই হবে। ইআরসিপি বলে একটা টেস্ট হয়, সেটা ক্যামেরা দিয়ে দেখে, সেই টেস্টটাও করানো যেতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু একটু কষ্টদায়ক। ঠিক আছে, এবং লাস্টে যেটা হয় বায়োপসি। তো মেন যেটা আমরা ছোটখাটো ব্যাপারে যেটা জানতে পারলাম, প্রথমে দুটো ব্লাড টেস্ট করতে হবে, একটা আল্ট্রাসাউন্ড করাতে হবে। এই তিনটে করালেই মোটামুটি আমরা কিন্তু ডায়াগনোস করতে পারবো যে তার প্যানক্রিয়াটাইটিসের কোনো সমস্যা আছে কি নেই। যদি এতেও না ধরা পড়ে, তখন আমরা সিটি স্ক্যান বা ইআরসিপি করতে যেতে হতে পারে। এই হচ্ছে মোটামুটি একটা আপনি কি ইনভেস্টিগেশন করতে দেবেন, সেই ইনভেস্টিগেশনের একটা আমি ছোট্ট একটা লিস্ট বলে দিলাম। এবার চলে আসুন লাইপেজ এন্ড অ্যামাইলেজ। এখানে প্যানক্রিয়াটাইটিস কিন্তু শেষ হলো। ঠিক আছে, কি হলো তাহলে প্রথম পয়েন্ট থেকে যেটা হলো প্যানক্রিয়াটাইটিস, এটা ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস, একটা প্রদাহ হয়ে যায় লাইপেজ এবং অ্যামাইলেজ অ্যাবনরমালের জন্য। তার কাজ হচ্ছে খাদ্য রসকে ঠিকঠাক ভাবে শরীরে মানে খাদ্য থেকে বের করে আনা। তো সেটা যখন কাজ হতে পারছে না, সেক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে, ব্যথাটা পিছন দিকে যেতে পারে, বেল্ডিং ডবলে আরাম হতে পারে, এবং ডায়রিয়া হতে পারে, গা গুলানি ভাব আসতে পারে, জ্বর আসতে পারে, এবং এবং ওয়েট লস, দিন দিন ওয়েট কমে যাবে। আমরা সব থেকে কৃপণ পেশেন্টকে এক্সামিনেশনের দিক থেকে, সব থেকে কৃপণতা করি আমরা। আমরা ওয়েটটাও পর্যন্ত চেক করি না, প্রেসার তো দূরের কথা। আমাদেরকে প্রত্যেকবার ওয়েট চেক করতে হবে এইসব রোগীর ক্ষেত্রে, যে তার ওয়েটটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, না কমেই যাচ্ছে দিন দিন, আপনার ওষুধ খেয়ে ভালো আছে, ওয়েট আর গেইন হচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর জন্য ডায়াগনোসিস করবেন কিভাবে? ডায়াগনোসিস সিটি স্ক্যান দেন, আল্ট্রাসাউন্ড দেন, ইআরসিপি দেন, এবং দুটো ব্লাড টেস্ট দেন। এই হচ্ছে মোটামুটি একটা প্যানক্রিয়াটাইটিস, যাতে আমরা মোটামুটি চেম্বারে যাতে অন্তত এরকম কেস পেলে ম্যানেজমেন্ট বা পেশেন্টকে যাতে সান্ত্বনা দিয়ে, বা আমি যদি রেফার করি, যাতে প্রেসক্রিপশনে আমি ডায়াগনোস করে অন্তত জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখে দিতে পারি যে হ্যাঁ, এই রোগীটা আমার হয়েছে, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, এটা রেফার কেস, আমার দ্বারা হচ্ছে না। অন্তত আপনার মানটা বাঁচবে। যাই হোক, এটা গেল প্যানক্রিয়াটাইটিসের একটু ছোট্ট করে উদাহরণ। এবার লাইপেজ এবং অ্যামাইলেজটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। আমি প্রত্যেকটা জায়গায় বাধা পেয়েছি এই রিপোর্ট গুলো করাতে গিয়ে, সব কেসে দেখাবো আপনাকে। হোয়াট আর অ্যামাইলেজ এন্ড লাইপেজ টেস্ট? কি কি দরকার লাইপেজ এবং অ্যামাইলেজ টেস্টটা করার দরকার কি? অ্যামাইলেজ এন্ড লাইপেজ আর কি ডিজেস্টিভ এনজাইম, এরা হচ্ছে কি চাবিকাঠি। হজমের ক্ষেত্রে যে সব থেকে বেশি যে এনজাইম গুলো দরকার, সেটার সব থেকে বড় হচ্ছে লাইপেজ এন্ড অ্যামাইলেজ। অ্যামাইলেজ হেল্প ইউর বডি ব্রেক ডাউন স্টার্চ, লাইপেজ হেল্প ইউর বডি ডিজেস্ট ফ্যাট। একজন ফ্যাটকে করে, ডিজেস্ট সাহায্য করে ডিজেস্ট করতে, একজন স্টার্চ কে সাহায্য করে। ঠিক আছে, দ্য প্যানক্রিয়াস ইজ গ্ল্যান্ডুলার অর্গান দ্যাট সিট বিহাইন্ড দ্য স্টমাক, এগুলো তো বলে দিয়েছি। এবার হচ্ছে সিমটম অফ প্যানক্রিয়াটাইটিস বলে দিয়েছি। এবার নর্মাল ভ্যালুটা জেনে নিন। নর্মাল ভ্যালু প্যানক্রিয়াটাইটিস সাসপেক্টেড, তার নর্মাল ভ্যালু কত এবং অ্যাবনর্মাল ভ্যালু কত, এটা লিখে রাখুন খাতাতে। অনেক সময় রেফারেন্স রেঞ্জ দেওয়া থাকে না, তখন কিন্তু সমস্যা হয় আমাদের। ঠিক আছে, অ্যামাইলেজ লেভেল নর্মাল ভ্যালু হচ্ছে গিয়ে 30 থেকে 23 থেকে 85 ইউনিট পার লিটার ইউআইএল। ঠিক আছে, এবং যেটা 160 অব্দি নর্মাল হতে পারে। ঠিক আছে, 160 অব্দি নর্মাল। ঠিক আছে, এবং 140 অব্দি নর্মাল, কোনো কোনো ল্যাব বা কোনো কোনো জায়গায় দেয়। এবং লাইপেজের নর্মাল ভ্যালু হচ্ছে 0 থেকে 160। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ভ্যালু। ঠিক আছে, এবার চলে আসুন প্যানক্রিয়াটাইটিস রোগী আপনি সাসপেক্ট করেছেন, আপনি ব্লাড টেস্ট করতে দিচ্ছেন, কি মানে সেক্ষেত্রে ভ্যালুটা কতটা তারতম্য আসবে? 200-র উপরে হতে হবে। মোর দেন 200 ইউনিট পার লিটার যদি হয় দুটোর ক্ষেত্রেই, তাহলে আপনি এটাকে সাসপেক্ট করতে পারেন ইট ইজ এ প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, এবং আপনাকে সেই সঙ্গে এখানে দেখতে হবে কত দিন ধরে সাফার করছে। এই টাইম ফ্যাক্টরটা তো আর আপনাকে ডায়াগনোস করে দেবে না, এটা আপনার কোয়ালিটি দিয়ে এটা জাজ করা যাবে যে এটা অ্যাকুট আছে 3 দিন থেকে হচ্ছে, 4 দিন থেকে হচ্ছে, 5 দিন থেকে, না এটা হয়ে আসছে অনেক দিন ধরে, অনেক ট্রিটমেন্ট করার পর আমার কাছে এসছে। সেটা কিন্তু আপনাকে জাজ করতে হবে। তো এই ছিল নর্মাল ভ্যালু এর। ঠিক আছে,
তো এবার চলে আসুন, আমরা এবার কেসটাতে চলে যাই। আশা করি আমাকে শোনা গেছে, আমাকে বোঝা গেছে। আমি অতক্ষণ যতটুকু বলার চেষ্টা করলাম, অনেকদিন পর প্র্যাকটিস অফ মেডিসিন খুলে দেখেছি, কারণ একটা মানে আমাদের শর্টকাট ইয়ে করে রেখেছি তো, যে হ্যাঁ এই এই পাবো, এই টেস্ট করতে দেবো, অত ডিটেলসে যেতে হয় না। তো সেটা সেই জায়গা থেকে আজকে একটু ডিটেলসে আলোচনা করলাম হোয়াট ইজ প্যানক্রিয়াটাইটিস। সোজা বাংলা কথায় পেটের হজম করতে সাহায্য করে, ডায়াবেটিসের সঙ্গে রিলেটেড আছে, ইনসুলিন এবং ইয়ে এখান থেকে ক্ষরণ হয়, সেটা পার্ট আলাদা। আপাতত এটুকু মাথায় রাখুন, খাদ্য থেকে খাদ্য রসকে ঠিকঠাক ভাবে পরিমাণ অনুযায়ী হজম করিয়ে শরীরকে সরবরাহর কাজই হচ্ছে এই দুটো লাইপেজ এন্ড অ্যামাইলেজের কাজ। প্যানক্রিয়াস এই কাজটুকু করে থাকে, এবং প্যানক্রিয়াসের সমস্যা হলে খেতে গেলে, খাওয়া দাওয়ার পরে পেটে ব্যথা হতে পারে, ডিজেস্টিভ প্রবলেম হতে পারে, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, এবং তার সাথে সাথে অ্যাবডোমিনাল সিভিয়ার পেন হতে পারে। এবং সেটা অনেকদিন হয়ে গেলে সেই ব্যথাটা সাবসাইড হয়ে যায়, ব্যথাটা হয়তো সবসময় থাকে না, কিন্তু ভমিটিং এন্ড ডায়রিয়াটা কিন্তু দেখা যায়। তার সাথে সাথে সব থেকে বড় ইম্পর্টেন্ট, ডে বাই ডে তার ওজন কিন্তু কমতে থাকে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, এটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের একটা কিন্তু লক্ষণ, এইগুলো হচ্ছে জানতে হবে। তো এবার আমি চলে যাব আমাদের কেস স্টাডিতে। আমার কাছে রুগীটা এসেছিল এবং রিপোর্টও দেখাবো, রিপোর্ট দেখিয়ে এবং প্রত্যেকটা রিপোর্টে যে লাইনগুলো লেখা আছে প্রত্যেকটার ব্যাখ্যা আমি দেবো আজকে, কিভাবে এটাকে আমাকে ডায়াগনোসিস করতে হয়েছে আমি ব্যাখ্যা দেবো। আগে কেসটা দেখি, চলুন আগে কেসটা দেখি। প্রথম দিন প্রথম দিন আমার কাছে রুগী চেম্বারে এসছে, দেখুন। তুমি আর মাইনা সব টেস্ট লিখে দিয়েছিল, এসব রিপোর্ট দেখা না, ব্লাড টেস্ট এখন ঠিক আছে, সবাই ঠিক আছে। আবার শোনা যাচ্ছে তো এবারে? ইকো হচ্ছে, ইকো। ওকে ওকে। ডবল ডিভাইস থাকলে ইকোটা হয়। আর এবারে তারপর কিছুদিন আগে মানে এত অ্যালার্জি, গা ভর্তি এখানে অ্যালার্জি, মানে গা ফুলে লাস্টে শুধু লম্বা লম্বা অ্যালার্জি বড়ি কিনে খেতাম। তারপরে তোমার এখন এবারে হাত যন্ত্রণা করলো একবার। আচ্ছা, ওনার সঙ্গে আমি শুনে নিচ্ছি, আপনি কিছু বলবেন না। হাত পা ঝিমঝিম করে যন্ত্রণা হয়, পা পা ক্যালসিয়াম দিয়েছিল পিজিতে, ওইসব করা করা ওষুধ খেয়ে এই রোগটা হচ্ছে, তাই তো? ওনার সঙ্গে কথা বলে নিন, তারপর শুনছি। বলুন, আপনি বলে যান তারপর। ওই সমস্যা হতো। এবারে অ্যালার্জির ওষুধ এই 2-3 দিন আর খাইনি, কিছুদিন হবে। তাহলে ওই বড়ি আমাকে খেতে, এত অ্যালার্জি যে খেলে হচ্ছে, না খেলেও হয় আর খেলেও হয়। অনেকে বলে ডিম খেলে, চিংড়ি মাছ খেলে, বেগুন খেলে, এইসবের জন্য না, মানে অটোমেটিক একটা সকালে কোনো সময় হয়তো বিকালে সন্ধ্যে এরকম হতো। তারপরে পরশু দিনে আমার পেট ব্যথার 6 মাস আগে প্রায় পেটের ব্যথা হতো, আমি বলি হয়তো গ্যাসের ব্যথা ব্যথা হয়, বড়ি টড়ি কিনে গ্যাসের ওষুধ খেতাম, কমে যায়, টিং করে ফের কমে যায়। আর এখন দেখছি পরশু দিনে ফের কি পেটের ব্যথায় পিজিতে লিখে দিল, ওই বড়িটা খেয়েছিলাম, কালকে থেকে না ব্যথাটা হচ্ছে, তল পেটে ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, সেগুলো আর এখন হয় না। খেতে পারতাম না, এখন তো একটু খেতে পারি, খাবার দেখি মানে বমি লাগে, বমি হয়। বলুন, আপনি কি বলছিলেন বলুন। আর কি করি, আর পেট তো কিছু খেলে পেট ভারী, মানে ওই তো ডাক্তার দেখে বললো পেটটা তো দেখে আজকে বললো পেট তো ফুলে আছে, মানে পেট ফাঁপড়ে গেছে। আমি সকালে রুটি চা খেয়ে গিয়েছি হসপিটালে, কিন্তু না খেলেও মানে কিছু খেলে সন্ধ্যের দিক করে বেশি খেলে আমার পেট সবসময়, আমি সন্ধ্যাবেলা পেট ভারী হয়ে থাকে, আর রাতে হয়তো কিছু খাবো না, কিছুদিন তো রাতে একদম খাওয়া বন্ধ করে দিয়েছি। এই পাখানকে দেখাবার পর এখন যেন রাতে অল্প হয়তো একটা রুটি খাই, সময় এতটা হয়তো ভাত নিয়ে খেলাম। কতদিন ধরে ভুগছেন আপনি? কতদিন, প্রায় 6-8 মাস হবে। আমি স্কুলে কাজ করি, যেতাম, মেয়ে হ্যান্ডিক্যাপ আছে, ওর স্কুলে নিয়ে যেতাম, তখন ওরকম পেটের ব্যথা হতো, এর হবে কমে যেত।
আর পা ফুলতে আনলে হয়তো আমার থাইরয়েড হয়েছে, সুগার, মারা ভাবিরা বলে যে মায়ের আছে, হয়তো ওনারও হতে পারে। তো আল্লাহর রহমতে আমার সুগার থাইরয়েড সব পরীক্ষা করেছি, নেই কিছু। তারপর কি করলেন যখন হলো? ওগুলোই কমে গেল ফের। রিপোর্ট কেন করালেন? কবে রিপোর্ট করালেন? হ্যাঁ, রিপোর্ট গুলো কবে করালেন? রিপোর্ট এই তো নিয়ে এসছি। কতদিন আগে করা হয়েছে? এইটা বুঝলি 1 মাস আগে। কে করতে দিয়েছিল? এই নূর হাসান মোল্লা। আচ্ছা, উনি দিয়েছিল। আচ্ছা, সব রিপোর্ট করতে, পেটেরও বমিটা হলো। হ্যাঁ। তারপরে না এবার খানকেও দেখালাম, এবার খানও টেস্ট লিখে দিয়েছিল। কেন ওনাকে দেখে আবার এবার খানকে কেন দেখালেন? বাপের বাড়ি গিয়েছি, শরীর খারাপ হলো না, সে বমি হলো। এরা তখন ওইখানে নোয়াপাড়ায় নিয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা, হঠাৎ মানে ওরা খেতে দিয়েছে, খাবারও মানে মুখে তুলতে পারিনি এমন অবস্থা। আচ্ছা, এনে মা বলে এরফান খানকে একবার দেখা। হ্যাঁ। 6-7 মাস ধরে হচ্ছে, আর মোটামুটি 1 মাস আগে শুধু রিপোর্ট করতে সেদিন সারাদিন মনে হচ্ছে। 6-7 মাস আগে কোন ডাক্তার দেখাচ্ছিলেন? 6-7 মাস আগে কার কাছে দেখাচ্ছিলেন? প্রথম হলো প্রথম আমি এবার আস্তে আস্তে ইমোশনে ঢুকছি। এতক্ষণ ফিজিক্যাল সিম্পটম দিচ্ছিল, দেখুন কি সুন্দর বিউটিফুলি গুরু এখানে বসে আছে। আমি অসংখ্য ধন্যবাদ। মানে ট্র্যাক আমরা যদি ধৈর্য ধরে কেসে বসে থাকি না, অটোমেটিক রুগী সব দিয়ে দেবে, আমাদেরকে চিন্তা করতে হবে না। আমরা তাড়াহুড়ো করি, আমরা মনে করি এই ভুলে যাবো, এই বুঝি ছুটে গেল, কিচ্ছু ছুটবে না। এবার আস্তে আস্তে কেসের মধ্যে কিন্তু ঢুকছি। এতক্ষণ যা বললো সব ফিজিক্যাল, এবার কেসে ঢুকছি। পেশেন্টই নিয়ে যাচ্ছে, আমাদেরকে কোথাও নিয়ে যেতে হচ্ছে না। পেশেন্ট যেদিকে যাচ্ছে আমি সেদিকে লাইন বাই লাইন এগোচ্ছি। এই নিয়ে ধরো এমনি অ্যালার্জির জন্য আমি চিত্তরঞ্জনে অনেকদিন আগে একবার গিয়েছিল, বমির জন্য। হ্যাঁ। আর এই এখন ব্যথা, এই শীত খেঁচে ধরতে যে পা হাত ঝিনঝিন করতে, এই নূর হাসান মোল্লাকেই দেখিয়েছি। তার আগে কাউকে দেখাননি? না। পেটের জন্য দেখাননি? না, ছোটবেলায় সেই ব্যথা ধরতো, কেঁচে ব্যথা, সেই তখন বাদ। নূর হোসেন মোল্লাই দেখছিল আপনাকে? 6 মাস ধরে দেখেছে উনি? না না, পরিষ্কার করে বাবা না না, আমরা ছেড়ে দিন আপনাকে। পাশের জন যে বসে আছে সেও আমার পেশেন্ট, সে আবার ন্যাট্টাম মিউরের পেশেন্ট। তাকে বলতেও পারছি না যে বাবা আপনি একটু বাইরে বসুন, এটা আমার বিজনেসের লস হয়ে যাবে। সেটা হচ্ছে তার ননদ, তো তাকে বলাও যাচ্ছে না আপনি গিয়ে বাইরে বসুন। সেই তাকে নিয়ে এসছে আমার কাছে, আর সে মাঝে মাঝে ইন্টারাপ্ট করছে। ধরাতে হবে না, আপনাকে ধরাতে হবে না, আমি ঠিক বের করে নেবো। 1.5 মাস 2 মাস হবে দেখাচ্ছি। তার আগে কাকে দেখাবে? তার আগে আমি কাউকে দেখাই। তার আগে তো ব্যথা হতো, বমি হতো তো? না, হতো না। আপনি বললেন না 6 মাস ধরে হচ্ছে আমার। এটাই হচ্ছে ইমোশনের জায়গা। একবার বলছে 6 মাস ধরে পায়ে ব্যথা হয়েছে, একবার বলছে 6 মাস আগে আমার বমি হয়েছিল, একবার নূর হোসেন মোল্লাকে দেখেছিলাম। নামগুলো একটু মনে রাখবেন, এটা টেস্টিং এর সুবিধা হবে কখন কোন ডাক্তার দেখিয়েছেন। একবার বলছে এফআর খানকে দেখিয়েছিলাম। দেখুন এবার ক্লামসি করে দেবে। আমি বিরক্ত হয়ে যাচ্ছি, ওনার উত্তর আমি মেলাতে পারছি না, কার সঙ্গে কি বলছে। এটাও এক ধরনের কিন্তু হচ্ছে গিয়ে ইমোশন। 6 মাস ধরে হচ্ছে না 2 মাস ধরে হচ্ছে? রোগটা তো আমাকে ধরতে হবে, কতদিন ধরে হচ্ছে। বমিটা এখন হয়, আগে হতো না। নূর হোসেন মোল্লাকে কেন দেখেছিলেন? ছোটবেলার কথা জেনে এখন শুনবো না, একটু পরে শুনছি। নূর হোসেন মোল্লাকে আপনি কতদিন আগে দেখেছিলেন? এই মাস দিয়ে আগে। কেন দেখিয়েছিলেন? কি হয়েছিল তখন? হাত ঝিনঝিন বলি, কোথায় প্যারালাইজ হয়ে যাবে, তোমরা দেখায় ডাক্তার থেকে, যার ডাক্তার না হবে দেখালেন? দেখাচ্ছে। উনি আমাকে এক্সরে লিখে দিয়েছিল। তাহলে উনি পেটের ছবি দিল কেন পায়ে ব্যথার জন্য? ওই বমিটা হতো বলে, এখন বমি হয় একদিন না, বমি হতো বলে উনি তখন দিল। আচ্ছা, ওই পায়ে ব্যথার সঙ্গে পেটের বমিও হতো তখন আপনার, মানে আপনার বমিও হতো, তাই তো? হ্যাঁ। তাই জন্য রিপোর্টটা করতে দিয়েছিল। হ্যাঁ। তার মানে রিপোর্ট নিয়ে এসেছি। আপনি যে বললেন 6 মাস ধরে হচ্ছে, আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম। তখন ওই গ্যাসের ব্যথা হতো, কিন্তু কিনকিন করতো। কি করে কমতো তখন? তখন ওই গ্যাসের বড়ি ফড়ি খেতাম, তারপরে আমাদের স্কুলে নার্স টাস আছে, সব ডাক্তাররা থাকে, হ্যাঁ, তাদের বলি দিদি এরকম। এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, ছোটবেলায় তো কেঁচো হয়েছিল, সেই কেঁচো নাকি গল ব্লাডারের মধ্যে ঢুকে গেছিল। ছোটবেলা থেকে ব্যথা হতো, কেঁচোর ওষুধ খেত, মাসে মাসে কেঁচোর বড়ি খেত। শোনা যায়? আমাকে শোনা যায় সাবির দা? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে। এই কত রকমের গসিপ শুনতে হয়, একটা এন্টারটেইনমেন্ট হয়ে যাবে। একবার কেঁচো ঢুকে গেছিল, কত রকমের ডোমেস্টিক লেডিরা এসে আমাদের সামনে কথা বলে। আমাদের কিন্তু নড়লে হবে না, আমাদের ফোকাস কিন্তু রুগীর দিকে থাকতে হবে।
চোখ কান নাক মুখ সব খারাপ করে রোগীর দিকে তাকিয়ে থাকতে হবে, কথার সঙ্গে মনের সম্পর্ক মিল আছে কিনা, যেভাবে এক্সপ্রেশন করছে সেই মিলগুলো খুঁজে পাচ্ছি কিনা, বা মিল নেই তো কেন নেই, এই জায়গাগুলো কিন্তু খুব খুঁজতে হবে। বসিটুল ডাক্তার দেখতে হবে। আচ্ছা, ডাক্তার বলেছিল কিছু হয়েছে? হ্যাঁ, না মানে সুপার মার্কেটের রোগটা ধরলো উনি, মানে পেটের এক্সরে করে নিয়ে আন্দাজি রোগ ধরে নিল। কোটাটা হসপিটালের বড় ডাক্তার, উনি এখন বসে না, উনি বলেছিল যে এইটা হতে পারে। তো সন্দেহ করে পেটের এক্সরে করে দেখলো ওইটি হয়েছে, মানে দুটো খেয়েছে পাঁজরায়, মানে ঢুকে গেলি, মানে আমার মরণের একদম অবস্থা খুবই খারাপ, বাপের বাড়ি সব কান্না করে। তখন আমার বাচ্চারা তখন ছোট ছোট ছিল, প্রায় 25, 26, 30, 28 না হবে এরকম। তা তখন ওই মালহত্তরা ডাক্তার দুটো কেঁচোর ওষুধ দিল, বললে এই কেঁচোর ওষুধ খেয়ে যদি ব্যথা নরম পড়ে তাহলে মনে করবে ওষুধই হবে, আর না হলে অপারেশন করতে হবে। তো মা তখন বললো ঠিক আছে। আল্লাহ রহমতে ওই ওষুধ খেয়ে নরম পড়ে গেল, ব্যথা ধরলো না। ওষুধ চেলে চেলে দাদা তো লেগে যাচ্ছে, ব্যথা কেন নরম পড়েনি, কি ডাক্তার দিতে, লাস্টে সল লেগে যদি ওষুধে সেই ডাক্তার দেখে, দাদা তাও বলেছিল আমার বন্ধুকে ওই ডাক্তার দেখাবো। তারপরে এর কাছেই দেখে রোগটা ধরলো, ধরার পর সেই থেকে আল্লাহর রহমতে আর আমার ব্যথা ফেথা ধরে না। আর এই বসিটুলকে একবার বললো মাঝে করে, ছেলেটা তখন ছোট, ও তখন বললো মাসে মাসে কেঁচোর ওষুধ খাবে, ওই কেঁচোর ওষুধ খেতাম। এগুলো কিন্তু কেস টেকের বাইরের কথা, যেহেতু পাশ থেকে একজন বলে ফেলেছে এবার উনি ওখানে চলে গেছে, কিন্তু আমি ইন্টারাপ্ট করিনি, শুনি না কি বলছে। আমার তো কেসটা স্টাডি করছি আমি, আমাকে তো বুঝতে হবে, আমি জানি আমাকে কোন জায়গায় প্রশ্ন করতে হবে। কিন্তু ওনাকে যেহেতু বলতে শুরু করেছে, ওনাকে কিন্তু আমি থামাচ্ছি না। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, এই জিনিসগুলো আমাদের তাড়াহুড়ো করলে হবে না। বলছে বলুক, মাঝখানে কোনো ইন্টারাপ্ট করবো না। এখন কেঁচোর ব্যথা আমার আর ধরে না। হ্যাঁ, তারপরে এই রোগটা ধরা পড়লো। হ্যাঁ, এই এখন আপনি কি ডাক্তার নূর হোসেনের কাছে গেছিলেন পায়ে ব্যথার জন্য, হাত পায়ে ব্যথার জন্য, তখন বমিও হচ্ছে আপনার? হ্যাঁ, বলি ডাক্তারবাবু আমার এরকম বমিও হয়, আর আমি এই ডাক্তারকে দেখিয়েছিলাম মেডিসিনের, এবার খানারও প্রেসক্রিপশন নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, তার আগেও এফারখানকে দেখাতেন? এফারখানকে এখন দেখিয়ে আমার কাছে এসছে, তার আগে নূর হোসেনকে দেখিয়েছে, তার আগে আবার এফারখানকে দেখিয়েছে। মানে কখন কার সঙ্গে কিভাবে সাজিয়ে বলতে হবে সেই জ্ঞানটুকু এই ভদ্রমহিলার নেই। আবার ক্লামসি করে দিচ্ছে, আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আমার যেন মাথা কাজ করছে না, কখন কোন কথাটা বলছে। তাহলে আমার নূর হোসেনের কাছে গেলেন কেন? উনি বলেছিল, এফারখানি বলেছিল আমি একটা ডাকঘরে না পেলে, যখন আমি বলি ডাক্তারকে এসে আমি যখন খুব বলছি ডাক্তার 3-4 বার আসলাম, আপনি টেবলেট করতে বলে করলাম, কিন্তু আমার এইগুলো নরম করছে না কেন, ভালো হচ্ছে না কেন, বমিও পায়ের ব্যথা সেই বাড়ছে, আর এরকম। তখন বললো ঠিক আছে আমি অন্য ডাক্তারের সঙ্গে একবার আসুন, এই লাস্ট আসা আমার, কেন আমি তো ভালো মন্দ বুঝছি না। তাহলে আমি এসে কোনো বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডাকঘরে ছইদুল্লাহ কি একটা ও নার্ভের ডাক্তার পাঠিয়ে দেবো। আমি দেখলাম যে নূর হাসান মোল্লা, আমি ওখানে ভেবে দেখলাম যে আমাদের ওখানে অনেকে দেখিয়ে ওকে ভালো হয়েছে পাহাড়, ওকে সবে দেখাই। তো ওই তখন ও পিজির ডাক্তার নূর হাসান মোল্লা, ওই তখন ওই পেটের এক্সরের কথা বলে, তারপর ও আমার বলছে বলে আমি আপনার এই একটা সামান্য এই 4টে পরীক্ষা করব, অন্য জায়গায় আমি পাঠাবো, একটা রোগ ধরা পড়েছে, মানে পুরোপুরি না, কি একটা ইংলিশে বললো আমি অত বুঝি না, কি একটা ধরনের বললো, আমি পাঠাবো। তুমি আর পাঠাই না, আমি ফের পিজিতে চলে গেছি। পিজিতে সার্জিক্যালে মেডিসিনের ডিপার্টমেন্ট দেখিয়ে মেডিসিন থেকে গ্যাসোলজিতে পাঠালো, গ্যাসের যেটা সমস্যা সেই হসপিটালে আমাকে পাঠালো, ভালো করলো। পিজির ডাক্তার দেখে বলছে আপনি 5 তারিখে আসুন, আপনার একটা আল্ট্রাসোনোগ্রাফি হবে। আমি বলি আল্ট্রাসোনোগ্রাফি ওই গাড়ির ভেতরে হয়তো পাইপ দিয়ে নাকি, আমি করবো না, যাবো না, করবো না। এটাও কিন্তু একটা ইমোশনের জায়গা, পাইপ ঢোকাবে মুখের মধ্যে, ও বাবা যাবো না, হ্যাঁ আল্ট্রাসাউন্ড করবে না এন্ডোস্কোপি করবে, বলার উদ্দেশ্য এটাই ছিল, ও বাবা আমি যাবো না। আমার মাকে তো জগন্নাথ গুপ্তায় অপারেশন করে গেছিলাম, আমি করে গেছিলাম হেঁটে হেঁটে, আর ওই ডাক্তারকে আমি যাবো, ওনার নাম্বার ছিল আমার কাছে, ডাক্তার সাইদ আহমদ। উনি তখন বললো আমি ভর্তি নেবো, 4টে টেস্ট করবো, এই যে 4টে লেখা রয়েছে ওরা কিন্তু আপনাকে করতে থাকে। আমি এবারে বাপের বাড়ি এসে আলোচনা করলাম,
আবার যেহেতু বিজিতে ভর্তি করবে বলেছে, ওখান থেকে আবার একটা ডাক্তারের কাছে গেছে, সে বলছে আমাকে এই 4টে টেস্ট করতেই হবে, তার জন্য আপনাকে ভর্তি থাকতে হবে। তখন আমি আমার বাপের বাড়ি আসলাম, এসে নিয়ে আলোচনা করলাম। আজকে বলে ওরকম আপনার কথা বললে বলে কোনো একটা ডাক্তার আছে, তো ভর্তি হতে চাইছেন না? না কেন? আমার ভয় লাগে। কিসের ভয় লাগে? ভর্তি হবে না। কারণ তো আছে ভয়, কিসের ভয় লাগছে? বিয়ে অপারেশন ফপারেশন আমার খুব ভয় লাগে, এই যে কারণ। তাহলে হোমিওপ্যাথি কেন খেতে চাইছেন এখন? হোমিওপ্যাথি খেয়ে যদি ভালো হয় ওগুলো তো আছে, আর যদি ভালো হয় হবে, না হয় আপনিও তো বললেন 3 মাস পর আমি রেজাল্ট দেবো। তখন বোঝা যাবে। এটা কি ছোট আছে তো? তখন বোঝা যাবে জিনিসটা। টিউমার আছে, ডাক্তার পুরোপুরি বলুন না। টিউমার হয়নি এখনো। আবার কি জানো, আরেকবার ডাক্তার ভয় দেখতে দিল, ও আমাদের পাড়ার ডাক্তার, এমনি লোকাল ডাক্তার, ও বলছে কি মানে এরপরে আপনার সুগার আসতে কতক্ষণ, সুগারও এসে যাবে। আবার বলল ভয় দেখায়নি, ঠিক কথাই বলেছে। হ্যাঁ ঠিক কথাই বলেছে, সুগার এসে যাবে। আচ্ছা এই জন্য তো দেখি। সুগার এসে যাবে। আমরা যেটা ভুল করি, সঙ্গে সঙ্গে ফিয়ার ইনজুরিতে ঢুকে যাব, সঙ্গে সঙ্গে ফিয়ার ইনজুরিতে ঢুকে যাব। অপারেশনের ভয় পাচ্ছে, ওই জন্য আমার কাছে এসে একটু ওয়েট করে যান না, একটু গল্প করি। আমি গুরুকে প্রণাম, আমি স্যারের কাছ থেকে যা কেস টেকিং এর আর্টটা শিখছি, শেখা আমার সারা জীবনেও শেষ হবে না। অসাধারণ শেখা শিখছি আপনাদেরকে। আমি মানে কি বলবো, আমি কিভাবে স্যারের কাছে শিখছি, মানে এত সুন্দরভাবে স্যার কেস টেকিং করেন। স্যার তো আমাদেরকে লাইভ কেস দেখান মাঝে মধ্যে, আমাদের যখন টিচার্স এর ক্লাস হয়, তো সেখান থেকে টেকনিক গুলো আমি কিন্তু শিখছি, যে তাড়াহুড়ো নয়। আপনি ভিজিট বেশি নিন, সারাদিনে 10টার জায়গায় 2টো রুগী দেখুন, সময় দিন, ভালো করে সারান। কথাই আছে, খাবো ভালো খাবো, করবো ভালো করবো, তো রুগীও দেখবো ভালো করে দেখবো, তাড়াহুড়োর কিছু নেই। হ্যাঁ সুগার আছে, নেই তো সুগার, এখন নেই, সুগার চলে আসে, বলে চলে আসবে। এমনি তো টেনশন চিন্তা করলেই তো সুগার এসে যায় মানুষের, সব মানুষেরই সুগার আছে, কিন্তু চিন্তা ভাবনাটা মহা, চিন্তা ভাবনা স্টকও হয়ে যায়, সবই হয়ে যাচ্ছে। চিন্তা করে করে আমার তো শরীর আরো নার্ভাস লাগছে। কিসের চিন্তা করছেন? এই রোগটা হলো, মেয়ে হ্যান্ডিক্যাপ আছে, একটা 29 বছরের মেয়ে হাঁটাচলা চিন্তায় ভালো করে কথা বলতে পারে না, 29 বছরের মেয়ে আছে হাঁটাচলা করতে পারে না, সেই চিন্তা মেয়েটার কি হবে না হবে। এই জায়গাটা বোঝার ব্যাপার আছে। দেখুন এখানে ভিতরে ঢুকতে পারতাম, এই যে কথাটা বলবো না, মেয়ে হ্যান্ডিক্যাপ আছে তাকে নিয়ে চিন্তা, দেয়ার ইজ নো ইমোশন, এখানে কোনো ইমোশন নেই তার বলার মধ্যে, তাই জন্য আমি ভিতরে ঢুকিনি। যদি এই কথার মধ্যে ইমোশনটা ধরতে পারতাম, এটা একদিনে হবে না, ক্লাস করে করে বারবার কেস দেখে, কেস শুনে শুনে আপনাকে এই জায়গাগুলো ধরতে হবে, এর ভিতরে ঢুকবো কি ঢুকবো না। এখানে ইমোশন নেই, মেয়ের কথা বলছে কিন্তু ইমোশন নেই, হ্যান্ডিক্যাপ আছে, জন্ম থেকে তো হ্যান্ডিক্যাপ সে, সুতরাং যে ইমোশনটা সেই সময় ছিল এখন সেই কিন্তু ইমোশনটা নেই, সুতরাং আমাকে এই জায়গায় ঢুকলে হবে না। এবার যদি আমি জোর করে ঢুকতে যাই, হ্যাঁ মেয়েকে নিয়ে কি চিন্তা করেন বলেন, সেক্ষেত্রে কিন্তু আমার কেস ঘেটে যাবে, তখন ইমোশন বেরিয়ে আসবে। কিন্তু এখন কিন্তু প্রেজেন্ট অবস্থায় সেখানে প্রিডমিনেটিং কিছু নেই, ইমোশন কিন্তু সেই জায়গায় নেই, জাস্ট ওটা বলতে হয়, তাই আমাকে ইনফরমেশনটা দিচ্ছে, এটা কিন্তু ইনফরমেশন দিচ্ছে, ইমোশনের কথা কিন্তু বলছে না। আর কিছু? তাহলে আমি এখনো ক্লিয়ার করতে পারলাম না যে কতদিন ধরে আপনার রোগটা হচ্ছে। আপনি বললেন নুর হোসেন মোল্লার কাছে গেছিলাম 75, তার আগে আবার বললেন এফআর খানের কাছে দেখাতাম, কাগজটা কিন্তু আনিনি, তার কমাস আগে নুর হোসেন মোল্লার প্রেসক্রিপশন টেস্ট, ওই তোমাদের বাড়ি এসছি কবে, 2 মাস আগে, 2-3 মাস আগে, এই বললো 6 মাস, আবার 1.5-2 মাস আগে। ও নিজেও বলতে পারছে না যে কবে থেকে জিনিসটা হচ্ছে। আমিও ক্লান্তি হয়ে যাচ্ছি, বিরক্ত হয়ে যাচ্ছি। আগে এফআর খানকে দেখিয়েছে না আগে নূর হোসেন মোল্লাকে দেখিয়েছে, একবার বলছে এফআর খানকে এখন দেখাচ্ছি, নূর হোসেন মোল্লাকে আগে দেখিয়েছিলাম, আবার একবার বলছে না আগে এফআর খানকে দেখিয়েছিলাম তারপরে নূর হোসেন মোল্লাকে দেখিয়েছি, আবার এখন এফআর খানকে দেখাচ্ছি। মানে গুছিয়ে সাজিয়ে বলতে পারে না, কে পারে না, এটাই আমাদের মানে চিন্তা করার বিষয়, এই জায়গাটাই আমাদেরকে ধরতে হবে।
আর এই মেডিসিন এই পিজিতে দেখিয়েছিলাম মেডিসিন এবার এটা পিজি প্রেসক্রিপশন। তাহলে কতদিন ধরে হচ্ছে ভুলে গেছেন অ্যাকচুয়ালি আমার নিজেরও খেয়াল নেই। কতদিন ধরে হচ্ছে খেয়াল নেই, মনে পড়ছে না। 5-6 মাস হবে। এই দেখুন এই 2 মাস আগে তোমাদের বাড়ি গেলাম, ওখান থেকে শুরু হলো, আবার বলছে 5-6 মাস হবে। হবে না, স্কুল লকডাউনে তাহলে ছুটি পড়ে গেল। আমি গরম আসবে তো জানি না, আমার পেটে ওরকম আছে, তো গ্যাসের ব্যথা হতে পারে, মানুষের তো এরকম হয়। এই সার্জিক্যাল গ্যাসোলজিতে এই প্রেসক্রিপশনটা দিয়ে আপনি দেখেছেন গ্যাসোলজিতে মেডিসিন থেকে এই ডিপার্টমেন্টে এই বিল্ডিং এ পাঠিয়েছিল, এই বিল্ডিং এর ডাক্তার ইনি একটা পরীক্ষা দিয়েছেন, 13 নম্বরে কাট করে এইটা দেখা এই যে টেস্টটা করতে এই জায়গাটাই হচ্ছে ভাবার বিষয় আছে। আমাদের আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক যদি আমরা ক্লাসিক্যালি বলি বা প্রিডমিনেটিং বলি, কখন কোন ডাক্তার কোথায় কত নাম্বার কাট সব ঠিক আছে, কিন্তু যেটার জন্য এসেছে সেটাই জানে না কবে থেকে হচ্ছে, বা কখনো এটা বলছে কখনো ওটা বলছে। এই জায়গায় ছিল মেন ইমোশন, এবং এখান থেকে ফিলিংটা আমাদেরকে ধরতে হয়েছে। আর কিছু না। রিপোর্টগুলো করাতে চাইছেন না কেন? আমি আবার কনফার্ম হওয়ার জন্য প্রশ্ন করেছি, রিপোর্টগুলো করাতে চাইছেন না কেন। একবার করেছি, কিন্তু আমি এবার কনফার্ম হতে চাই। আমার অ্যানালাইসিস চলে এসেছে, কিন্তু একটা জায়গায় ডিডি করতে গিয়ে আমি থেমে গেছি, ডিডিতে আমি আর আলাদা করতে পারছি না। তখন আমি আবার কনফার্ম করার জন্য প্রশ্নটা করলাম, রিপোর্টগুলো করাতে চাইছেন না কেন। সিম্পল প্রশ্ন, ইট ইজ নট এ ডিজিজ ওরিয়েন্টেড, এটা কোনো লিডিং কোশ্চেন নয়, এটা সিম্পল কোশ্চেন যে আপনি রিপোর্টগুলো করাতে চাইছেন না কেন। ভর্তি হতে হবে তো, হয়ে যাবে, কি হয়েছে তারপর? দেখুন টোন, এই জায়গাটাই টোনটা কেন, ভর্তি হতে হবে তো। এতক্ষণ কথা নরমাল টোনে চলছিল, ওই আবার যখন ইনস্টিগেট দিলাম, ইনসাইট করলাম, কেন রিপোর্ট করাচ্ছেন না, ওই ভর্তি হতে হবে তো, গলার টোনটা একটু হাই হয়ে গেল। দ্যাটস মিন এখানে একটা অসঙ্গতি আছে, এখানে একটা ইমোশন লুকিয়ে আছে। দাদা ভয় পাচ্ছেন কেন? বাড়িতেও তো সমস্যা আছে, আর ভয় পাবো না, কি অপারেশন করতে হয় না করতে হয় বাবা, কি করতে হয় না করতে হয় ভাই পার্টিকুলারও বলতেও পারছে না। আদৌ অপারেশন ভর্তি হতে বলেছে, ইআরসিপি করতে হবে, তার জন্য ভর্তি থাকতে হবে, তার সাথে সাথে আরো কয়েকটা ডিজিজ আছে ওনার, এগুলো আমি প্রেসক্রিপশনে দেখাবো। সব কটা টেস্ট করতে গেলে ওটা একদিনে হবে না, বা একদিনের ব্লাড স্ট্রিম নিয়ে হবে না, মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে। ডাক্তার ঠিকই বলেছে ভর্তি থাকতে হবে, উনি এবার ভয় পেয়ে গেছে। কি থেকে কি হয় বাবা, এটা ইনজুরির থেকেও বড় ভয়, এই ভয়টা ইনজুরির থেকেও বড়। জাস্ট তো টেস্ট করার জন্য ভর্তি হতে বলেছে, ওকে তো বলে আপনি অপারেশন করতে হবে, তা সত্ত্বেও সে ভর্তি হতে চাইছে না। এমন কোন লোক নেই যে ভয় পাবে না, এটা শুনলে অটোমেটিক ভয় এসে যাবে। এই রেকর্ডটা করতে বলেছিল, এটা ডিজিটে করতে বলেছিল, পাঠিয়েছিল এবার মেয়েটাকে কে দেখবে না দেখবে অনেক সমস্যা আছে, মেয়েটা তো হাঁটাচলা করতে হবে। এখানে চট করে ভুল করে আমরা কেয়ারফুল আদার্সে ঢুকে যাব। ইমোশন নেই, এই কথাই ইমোশন নেই, জাস্ট এটা বলতে হয়, এটা নরমাল, সবারই হবে। আমি যদি ভর্তি হই, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার বাড়িতে যে বউ বাচ্চা আছে তাদেরকে কে দেখবে? কথাই কথাই আমরা ঢুকে যাব না কেসের মধ্যে। ইমোশন নেই
আমি ঢুকবো না, ইমোশন এটা নর্মাল জিনিস। মেয়েটা প্যারালাইসিস, আমি যদি ভর্তি হই তাকে কে দেখবে, কিন্তু সেটার কারণে সে আমার কাছে আসেনি। সে এসছে কি, বাবা ভর্তি হতে হবে 4 দিন ধরে, নেই বাবা কি থেকে কি করে। তারপরে আমারও একটা ভয় লাগে, যদি এই বলে এই দোষ বাইরে যে এই করে এই অপারেশন করতে হবে, সেটা তো আর একটা চিন্তা। বাড়িতে কে কে আছে? ওই তো ওই মেয়েটা আছে আর 2 ছেলে। বাবা আচ্ছা, মেয়েটাকে নিয়ে বেশি চিন্তা। আমি এবার কেস আমার কেস হয়ে গেছে, এবার সরানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে আর্ট অফ টেস্টিং, গুরুর কাছ থেকে শেখা। এবার আমি কিছু লিডিং কোশ্চেন করেছি এই জায়গায়, আমি দেখছি সরছে কিনা। এবার কিছু প্রশ্ন আমি যেচে করেছি, আমার কেস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সরানোর চেষ্টা করছি সেই জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে কিনা, বা আমার কি ভুল হয়েছে ধরতে, আমি কি ওই ইমোশনটা ধরতে পারিনি মেয়ের চিন্তাটা, না আমার ভুল হচ্ছে। দেখিছো একটু কিছু প্রশ্ন করে এই জায়গাটাই দেখতে হবে যে সে সরছে কিনা। এগুলো কোশ্চেনিং সবার শেষে, আপনার কেস রেডি হয়ে যাওয়ার পরে এই কোশ্চেন গুলো করতে হয়, তার আগে নয়। ওটা কি প্রতিবন্ধী? হাঁটাচলা করতে পারে না। আচ্ছা 90%। ওকে কে দেখবে ভর্তি হয়ে গেলে? সেটাও গেল, আর আমার ওইসব পেট কেটে অপারেশন ওইগুলো আমার পছন্দ। ঘুরে ফিরে প্রিডমিনেটিং এ আসছে, ঘুরে ফিরে প্রিডমিনেটিং এ আসছে। ওই ঘুরে ফিরে আমার পেট কাটবে, বাবা 4 দিন কেন যে ভর্তি রাখবে, কি যে করবে। ওরে বাবা আমি ওই রাস্তায় নেই। কেন? ওটা তো রোগ সারানোর জন্য। অনেকে সাকসেসফুল হয়, অনেকের হয় না। আচ্ছা, ইয়েস ইট ইজ দ্য ফিলিং। অনেকের সাকসেস হয়, অনেকের হয় না। আমি ওই জিনিসের মধ্যেই নেই। তার মানে কি ইনজুরির ভয়ও নেই। ইনজুরি হলে আবার পার্টিকুলার ভয় আছে, পেটটা কাটবে, ব্যথা হবে, কষ্ট হবে, একটা খুঁত রয়ে যেতে পারে, এই ভয়ও নেই। তারও উপরে ভয়। এটা কি ভয় আমরা কেসে আলোচনা করব। বাইরে যায় কোন ছেলে কি হয়ে যাবে কেউ বুঝতে পারবে। আচ্ছা, ওই জন্যই করতে চাইছেন না, তাই তো? হসপিটালের নাম শুনলেই ভয় লাগে, কেউ গিয়েছি। হসপিটালের নাম শুনলেই ভয় লাগে, এমন একটা রুব্রিক আছে, পার্টিকুলার জিনিস বাবা শুনলেই ভয় লাগে। দিস ইজ দ্য প্রিডমিনেটিং ফিলিং। এত কিছু কথা আমি যে 18 মিনিট বা 20 মিনিট ধরে সময় দিচ্ছি ওনাকে, তার মেন এই শেষে গিয়ে বললো হসপিটালের কথা শুনলেই আমার ভয় লাগে। আমি নেই, ওই রাস্তায় নেই আমি। না তো ভয় পাওয়ার কি আছে? কিন্তু মাকেই আমি ভর্তি করে আমি সব করেছি বলো। অন্যদেরকে করিয়েছে, নিজের ক্ষেত্রে ভয় পাচ্ছে। অন্যদেরকে করিয়েছে, মায়ের ক্ষেত্রে করিয়েছে, নিজের ট্রিটমেন্ট কোথায় কি ডায়াগনোসিস করাতে হবে সব করিয়েছে, কিন্তু বাবা আমি ভর্তিতে নেই। অপারেশন করানো মায়ের। এখন ধরুন আপনাকে ডাক্তার বলল অপারেশন ছাড়া কোনো উপায় নেই, তখন সেটা পরের কথা, সে তখন করাবেন না? তখন তো করাতেই হবে বাধ্য হয়ে। তখন বাধ্য হয়ে করাতে হবে, কিন্তু এখন আমি ওষুধ খেয়ে দেখি যদি হয়, তাই তো? অনেক কমন রুব্রিক চলে এসেছে, অনেক। হ্যাঁ, সব কটা রুব্রিকের মধ্যে ঢুকে আছে। গ্যাম্বলিং, প্যাশন ফর গ্যাম্বলিং, তারপরে হচ্ছে গিয়ে যে পরেও যখন দেখা যাবে অনেক কিছু আছে, সবই আছে। কিন্তু এতগুলো রুব্রিক আমাদের লাগে না। স্যারের কাছ থেকে দীক্ষা নিয়ে যেটা বুঝেছি, সিম্পল প্রিডমিনেটিং যদি আমার 3টে রুব্রিকে আমার যদি কেস দাঁড়িয়ে যায়, তাহলে সাপোর্টিং আর প্রেজেন্ট রুব্রিককে, মানে প্রেজেন্টটা আমরা কনসিডার করব, কিন্তু সাপোর্টিং রুব্রিক অথবা পারসিস্টিং রুব্রিক আমার দরকার পড়ে না। তো এগুলো কমন জিনিস, এগুলো তো রুগী বলবেই। আল্লাহ পাককে যদি মুখ তুলে চায় তাহলে ভালো হবে ওষুধে। আর কিছু? আর কিছু? না। আর
কিছু আমি দুবার জিজ্ঞেস করেছি, আমি দেখছি সে নড়ছে কিনা, অবশ্যই চেষ্টা করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আছে না সেখান থেকে নড়ে গেল। কিন্তু রুগীর যা বলার, সে যেটার ভয় করছে সেটাও আমার কাছে বলতে এসে বলে দিয়েছে। পা কিন্তু খুব ব্যথা, দুটো পাই হচ্ছে, আগে একটা পা তো ফের কাল থেকে এই পাটাও ব্যথা হচ্ছে। পায়খানা পেচ্ছাপ কেমন হয়? আচ্ছা, পেচ্ছাপটা কদিন খুব ঘন ঘন হতো, এখন কিন্তু অত ঘন ঘন হয় না। আমি তারপর কাট করে দিয়েছি, এবার ফিজিক্যাল সিম্পটমে চলে গেছি। এখানে পেচ্ছাপ এগুলো ডায়াগনোসিস পারপাসেও কাজে লাগে, এই জন্য এগুলো জিজ্ঞেস করেছি। এগুলো আর টেস্টিং এর পার্ট নয়, ওই জন্য আমি আর ওই পার্টগুলো দেখালাম না। এবার ফলো আপ আমি করছি। দেখুন, ফার্স্ট ফলো আপ 1 মাস পর আমার কাছে আসার আগে যে কষ্টগুলো ছিল, সরি এটা সেকেন্ড ফলো আপ, এটা ফার্স্ট ফলো আপ। ব্যথা বড়ি খেতে হয়, ব্যথা আছে খুব। আমি সেই আপনাকে বলে এই বইটা খাইতে হবে কোন রোজ খেতে হয় না? রোজ খাই আগে। এই জায়গাগুলোই আমরা ভুল করে বসি। পায়ের ব্যথা কত জন্য আমার কাছে আসলে, কিন্তু পায়ের ব্যথা খুব আছে, ব্যথার বড়ি খাই, কিন্তু আমি প্লাসিবো চালিয়েছি। রুগী সেকেন্ড ফলো আপে এসে কোনোভাবেই বলছে না আমি ভালো আছি, পেটের ব্যথাও হচ্ছে, কোনোভাবেই কিন্তু সে নড়ছে না জায়গা থেকে, তবুও কিন্তু আমি প্লাসিবোতে রেখেছি। আমি যখন কেস অ্যানালাইসিস করব আমি ব্যাখ্যা করে দেবো। আর এই নার্ভের ওষুধটা মাঝে মাঝে খাই। ঠিক আছে, এবার বলেন বমি। বমিটা হয় না, কেন মিথ্যা কথা বলবো? এইটা কিসের ওষুধ? সব বলবো। আমার ওষুধ খাওয়ার পর কেমন আছেন এই 2 মাস? হ্যাঁ, আমি ভালো আছি, আগের থেকে ভালো আছি। এটা 2 মাস, সরি 2 মাসের পরের ফলো আপ, এটা 2 মাস পরের ফলো আপ। প্রথম মাসের ফলো আপ করা হয়নি, আমার ক্যামেরা রেডি ছিল না, ওই অ্যাগ্রেভেশন হচ্ছে আমি ভেবেছিলাম, এখন বুঝতে পারছি সেগুলোও রিপোর্ট করতে হবে। অ্যাগ্রেভেশন হচ্ছে, ভালো হয়নি, ডাক্তারবাবু কিছু কমেনি, প্লাসিবো দিয়ে প্রেসক্রিপশন দেখাবো, তারপরে এটা হচ্ছে তারপরের মাসে সব পরিষ্কার হচ্ছে। ইচ্ছা হয় হয়তো 2-3 বার রাত্রে 2 বার উঠি। কতটা ভালো আছেন আগের তুলনায়? সেই হিসেবে ওষুধ হবে, ওষুধটা সেই হিসেবে তো দেবো। কতটা ভালো আছেন? কতটা ভালো আছি আপনার মনের কাছে বলুন, আপনার মনের কথা বলুন, যে আমার ট্রিটমেন্টের আগে কেমন ছিলেন? তার থেকে অনেক ভালো আছি। তখন কতদিন ছাড়া ছাড়া অসুস্থ হতেন? হসপিটালে গার্বিলাতে বমি ভাব লাগতো, গার্বিলাতে বমি ভাব লাগতো। হসপিটাল থেকে কি বলেছিল? হসপিটালে তো তো জগন্নাথে ভর্তি করে নেবে বলেছিল। ভর্তি করে নেবে আর বলেছিল? ওখানে গ্যাস্ট্রোলজিতে দেখাতে পিজিতে বললে কেন আসুন, আলট্রাসোনোগ্রাফি হবে, আর ওষুধ ফষুধ দিয়েছিল। এই পায়ে ব্যথা এত কষ্ট হচ্ছে, না ডাক্তার দেখাচ্ছে না। আমার কাছে আসার আগে যে বমিটা একটু হয়েছে, 1-2 বার হয়েছে। মাঝে একবার বমিও হয়েছে, আগে তো সবসময় হতো কি? মাঝে সাঝে হ্যাঁ। আর পিজিতে গিয়ে না আমার মানে সারাদিনের একটা শরীরের ধকল, এটাই যাও ওটাই যাও, সব কিছু পোটে কোমর জানলে আপনাকে দেখাচ্ছেন, কোমরের আর এই ঘাড়ের ফাটা তোলো ওগুলো আমি করে নিয়েছি পিজিতে। ভালো এগুলো ফলো আপ, ফাইনাল ফলো আপ দিচ্ছি। ঘরে ডাক্তার হলো বেতাল, সেই বমি, মাথা রাখতে পারিনি, সারাদিন শরীরে একটা ধকল গিয়েছে। এটা আগের কথাটা বলছে আর কি, যে বমি পায়খানা কিভাবে হতো, তার ডাক্তার ডাকতে হতো, সেই কথাগুলো আবার বলছে। আর একটা ডাক্তারকে দেখিয়ে ছেলেটা দেখালো, ওগুলো ঘন্টা বেরোয়, তাই তো? রিপোর্টটা আপনার নরমাল হয়ে গেল, হ্যাঁ, কিন্তু তার মধ্যে রিপোর্ট নরমাল মানে মাঝে অনেক কটা ফলো আপ হয়েছে। এটা লাস্ট ফাইনাল ফলো আপ রিপোর্ট দেখে আমি এই ভিডিওটা করেছিলাম। এটা ফাইনাল ফলো আপ, প্রায় 6 থেকে 7 মাসের পরের রিপোর্ট, এটা মানে ফলো আপটা। যে আবার হতে পারে এরকম চান্স থাকে অনেক ক্ষেত্রে, সুতরাং ওষুধটা কিন্তু বন্ধ করবেন না, আমি কিন্তু বলে দিলাম, ওষুধ একদম বন্ধ করা যাবে না, ঠিক আছে? এটা মাথায় থাকে জানো। ফিল্টারের পানি খেলে এই যে দুর্বলতা, মাঝে মাঝে বমি, এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওষুধ তো দিলাম, লিভারটা একটু চর্বি আছে তো, তার জন্য বাইরের পানি না খাওয়াই ভালো, ঠিক আছে? এবার হচ্ছে আমি
ডায়াগনস্টিক পারপাসে যাব, মানে রিপোর্ট দেখাবো, আগের রিপোর্ট দেখাবো এবং পরের রিপোর্ট দেখাবো, দুটোই দেখাবো এবং ব্যাখ্যা করব, প্রত্যেকটা রিপোর্টে ব্যাখ্যা করব। একটা সমস্যা ছিল না, অনেক কটা সমস্যা ছিল সেই ভদ্রমহিলার। দেখাচ্ছি, ফার্স্ট রিপোর্ট দেখুন। আমার কাছে ট্রিটমেন্ট করাতে যেদিন আসে, আগের ডাক্তারের রিপোর্ট নিয়ে আসে। একটু জুম করে নেবেন, দেখতে পাবেন। লিভার দেখুন, কমন বাইল ডাক্ট মেজার 5 mm প্রমিনেন্ট এন্ড ডিস্টাল কমন বাইল ডাক্ট সাব অপটিমাল, মানে যেটা কমন বাইল ডাক্ট আছে সেটা 5 মিলিমিটার পর্যন্ত ডিস্টেন্ডেড হয়ে গেছে, ঠিক আছে। এবং পোর্টাল ভেন মেজার 11 mm এন্ড নরমাল, ওটা ঠিক আছে, কিন্তু কমন বাইল ডাক্টটা কিন্তু ডিস্টেন্ডেড হয়ে আছে। গল ব্লাডার ইট ইজ ওয়েল ডিস্টেন্ডেড এন্ড নরমাল, নো ক্যালকুলাস ইন, মানে আমার কাছে যখন এসছে তখন কোনো ক্যালকুলাস ছিল না এবং গল ব্লাডারটা কিন্তু ডিস্টেন্ট হয়েছিল, মানে মোটা হয়ে গেছে গল ব্লাডারটা। সেই রিপোর্টটা এখানে ধরা পড়েছে। প্রথম কথা, স্প্লিন ইট শো স্প্লেনুকুলাস অফ 10 mm, স্প্লেনুকুলাস মানে এক ধরনের মাস এবং 10 মিলিমিটার, যেটা স্প্লিনের মধ্যে গ্রোথ বা দেখা গেছে, এই রিপোর্টের মধ্যেই কিন্তু সে দেখা গেছে। এবং ডাক্তার কেন ভর্তি হতে বলেছিল, প্রত্যেকটা টেস্ট করাতো তাকে, যা যা আল্ট্রাসাউন্ডে ধরা পড়েছে, তাই জন্য তাকে ভর্তি হতে বলেছিল, যেটা একদিনে হবে না, 3 থেকে 4 দিন সময় লাগতো। বারবার হয়তো আল্ট্রাসাউন্ড করা হতো, ইআরসিপি করা হতো, এন্ডোস্কোপি করা হতো, তাই জন্যই ডাক্তার কিন্তু তাকে ভর্তি হতে বলেছিল। প্যানক্রিয়াস, এবার দেখুন টার্মগুলো মাথায় রাখুন, আমি ব্যাখ্যা করে দেবো প্রত্যেকটা টার্ম। এমপিটি ডায়ালেটেড মেজার 4 mm, 4 মিলিমিটার পর্যন্ত ডায়ালেটেড, মাইল্ডলি অল্টার ইকোটেক্সার অফ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের যে ইকোটেক্সার কিচ্ছু না, প্যানক্রিয়াসের যে সাইজটা আছে সেটা একটু অল্টার, মাইল্ড, খুব একটা বেশি হয়নি, তবুও আমি বলবো কি কন্ডিশন আছে, আমি এমপিডিটা ব্যাখ্যা করবো এখন। এবার চলে আসুন, এটা তো গেল ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তবুও আমার কাছে এই রিপোর্টটা নরমাল মনে হয়েছে। পরের টুকু যা দেখাবো, মানে যেটার জন্য সে আসেনি সেটাও সেরে গেছে, এবং যেটা সবথেকে বেশি ভয়ানক আমার কাছে মনে হয়েছে, এটা একটা বিপজ্জনক ঘটনা ছিল। এরপরে যে ধরা পড়েছে, এই রিপোর্টেরই সেকেন্ড উল্টো পিঠে আমরা যাব। ইউটেরাস অ্যান্টিভাইটেড এন্ড মেজার এত ইউটেরাইন, মানে থিকনেসটা হচ্ছে 17 মিলিমিটার, এন্ডোমেট্রিয়াম থিকনেস বলে এটাকে। ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়ামটা থাকে নরমাল অবধি আমরা 5 অবধি নরমাল, 11 অবধি ওয়েট করতে পারি। প্রত্যেকটা জায়গায় এখনই ইন্টারনেট খুলে দেখুন, 11 mm এর উপরে যদি চলে যায়, এটা কিন্তু বায়োপসি করতে বলা হয় এই টেস্টটাকে। হয়তো তার আরো কিছু টেস্ট হতো, গাইনোকোলজিক্যাল আরো কিছু টেস্ট করা যেত, যেহেতু 17 mm থিকনেস, এতটা মোটা থিকনেস, এটা এক ধরনের হাইপারপ্লেসিয়াও আমরা বলতে পারি। আমি এটা আজকে পড়াচ্ছি না, আমি এদিকে যাব না, শুধু এইটুকু রিপোর্টটা মাথায় রাখবেন। মেনোপজাল এবং পোস্ট মেনোপজাল উমেন, এই মহিলার কিন্তু মেনোপজ হয়ে গেছে, যদি মেনস্ট্রুয়াল উমেন হতো তাহলে এটা নরমাল ধরা যেত, কিন্তু মেনোপজ হয়ে গেছে, তারপরেও কিন্তু 17 mm, এটা কিন্তু হাই রিস্ক অফ প্রি ক্যান্সারাস স্টেট। এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে কনসিডার ভুল করলে চলবে না, এই জায়গাটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। রুগী তো অত কিছু জানে না, রুগী বলবে কিভাবে? রুগীর পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, পেটের ছবি করেছে, ডাক্তার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখিয়েছে, সে বলেছে ভর্তি করতে হবে, আরো কিছু টেস্ট করতে হবে, 3 দিন থেকে 4 দিন ভর্তি থাকতে হবে। তখন আমি বুঝতে পেরেছি কেন ভর্তি থাকতে বলা হয়েছিল তাকে, এতগুলো টেস্ট তার করা হতো, কনফার্মেটরি টেস্ট করা হতো। ইট শো এ ফলিকুলার রিটেনশন সিস্ট, একটা সিস্ট ছিল তার মধ্যে, রাইট ওভারিতে সিস্ট ছিল। এবার চলে আসুন, আমি এবার ব্যাখ্যায় যাব। মাইল্ডলি অল্টার ইকোটেক্সার প্যানক্রিয়াস উইথ ডায়ালেটেড এমপিডি সাজেস্টেড অ্যামাইলেজ লাইপেজ কোরিলেশন টু রুল আউট দ্য প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস আছে কিনা অ্যামাইলেজ লাইপেজটাকে আমাকে চেক করতে বলতে হবে, তাহলেই আমি বুঝতে পারবো তার প্যানক্রিয়াটাইটিস আছে কিনা এবং সেটা অ্যাকিউট না ক্রনিক। কিন্তু কি বলবো, আমাদের হাত বাঁধা, এই হোমিওপ্যাথের কাছে আসলো মানে কি, ওরা যেমন ভাবে চালাবে আমাদের চলতে হবে। আপনার কাছে এসছি মানে অত রিপোর্ট করাবো কেন, এই রিপোর্টেই যা ওষুধ দেবেন দিন। এই ধরনের পেশেন্ট আমরা পেয়ে সত্যি খুব, মানে আমাদের, মানে কি বলবো, খুব মানে কনফিডেন্স ছিল বলে কেসটা হাতে নিয়েছিলাম, কিন্তু লাইপেজ অ্যামাইলেজ তাকে প্রথম মাসে আমি করাতে পারিনি। তারপর লাস্টে যখন করালাম তখন দেখছি নরমাল আছে, আমি করাতে পারিনি। প্রমিনেন্ট আপনার কমন বাইল ডাক্ট, ঠিক আছে, যেটা ডিস্টেন্ডেড হয়ে আছে, লিভারের IHBRD, লিভারের কোনো সমস্যা নেই,
হ্যাঁ, বাল্কি ইউটেরাস উইথ থিকেন এন্ডোমেট্রিয়াম। এই যে দেখুন এন্ডোমেট্রিয়ামটা মোটা হয়ে গেছে, 5 থেকে 6 নরমাল, 11 অবধি আমরা সেটাকে ওয়েট করা যেতে পারে, মেডিকেশন দিয়ে হয়। 11 mm এর বেশি হয়ে গেলে কিন্তু আমাদেরকে এবার ট্রিটমেন্টে যেতে হবে এবং সিরিয়াসলি দেখতে বলছে, লেখাই আছে, তখন ব্যাপারটাকে সিরিয়াসলি আমাদেরকে গাইনোকোলজিক্যালি যা যা করার সব করে আমাদেরকে কিন্তু ট্রিটমেন্ট করতে যেতে হবে, এটাকে ইগনোর করলে হবে না। এবার নরমাল রিপোর্ট দেখানোর আগে এবার দেখিয়ে দিই মাইল্ডলি অল্টার ইকো টেক্সচারটা আমরা দেখিনি। হোয়াট ইজ মাইল্ডলি অল্টার ইকো টেক্সচার, হোয়াট ইজ দিস, এটা কি খাই না মাথায় দেয়? অল্টার ইকো টেক্সচার অফ প্যানক্রিয়াস, একটু জুম করে নেবেন বুঝতে পারবেন। In late stage of the disease, the pancreas become atrophic and fibrotic. যখন অনেক দিন ধরে চলছে তখন শুকিয়ে যায়, প্যানক্রিয়াসটা শুকিয়ে যায়, মানে শুকনো শুরু হয়েছে অলরেডি, অল্টার হয়ে গেছে, মানে অল্টার ইকো টেক্সচার অফ প্যানক্রিয়াস, যেটা শেপে থাকার কথা সেই টেক্সচারে নেই, টেক্সচার চেঞ্জ করে নিয়েছে। and it shrink, শুকোতে শুরু করে। This change result in small echogenic pancreas with heterogeneous ecotexture. The pancreas duct remain dilated and has beaded appearance because of multiple stenosis with seen biliary dilatation mild. কেন হয়? যখন ঠিকঠাক পুষ্টিরস তারও তো দরকার, সে যখন পায় না তখন কিন্তু এই জিনিসগুলো হয়। হয়তো অ্যামাইলেজ লাইপেজ ঠিকঠাক ভাবে সিক্রেশন হচ্ছে না, হয়তো তার যে পুষ্টিরসগুলো দরকার সে ঠিকভাবে পাচ্ছে না, তখনই শুকোতে শুরু করে। তার আগের স্টেজ ছিল প্যানক্রিয়াটাইটিস, আমার কাছে যখন এসে মানে অ্যাকুট পার হয়ে গেছে, ক্রনিক চলছে, ক্রনিকটা সাবসাইডেড হয়ে গেছে, এখন অল্টার ইকো টেক্সচারে পরিণত হয়েছে। এই সঙ্গে রুল আউট করতে বলেছে যে এখনো অবধি প্যানক্রিয়াটাইটিস তার চলছে এর সাথে সাথে, না প্যানক্রিয়াটাইটিসটা বন্ধ হয়ে গেছে তারপরে এই স্টেটটা আছে। দুটো একসঙ্গেও থাকতে পারে, দুটো আলাদাও থাকতে পারে, কিন্তু প্যানক্রিয়াটাইটিস না হলে এই চেঞ্জটা আসে না। তো ওটা কনফার্মের জন্য আমার অ্যামাইলেজ লাইপেজ করতে বলা হয়েছিল, কিন্তু উনি করেননি। ওষুধ খেয়ে যেহেতু ভালো আছে উনি আর রিপোর্ট করায়নি, শুধু আল্ট্রাসাউন্ডটা খুব জোর করে করানো হয়েছে। কেন হয়, কিভাবে হয়? এটা হয় অ্যাবনর্মাল ডায়ালেশন অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট। ডাক্টটা যখন বড় হয়ে যায়, ইন্ডিকেশন অবস্ট্রাকশন অফ দ্য নরমাল ফ্লো অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন ডিউ টু ডিস্টাল টিউমার অফ স্ট্রাকচার। প্যানক্রিয়াস দিয়ে যে এনজাইমগুলো ক্ষরণ হয় একটা ডাক্টের মাধ্যমে হয়, সেই ডাক্টের মধ্যে যদি কোনোভাবে অবস্ট্রাকশন হয়ে যায়, সেক্ষেত্রে তার মধ্যে সাপ্লাইটা ঠিকঠাক হবে না, সাপ্লাই ঠিকঠাক না হলে তার ইকো টেক্সচার কিন্তু গন্ডগোল চলে আসবে। সিম্পল জিনিস, এটাই ওই রিপোর্টের মধ্যে লেখা ছিল। এবার আমার নেক্সট রিপোর্টটা দেখাবো, যেটা আমি একবারই করিয়েছি, এটাই আমার কপাল ভাগ্য, আমার 14 আঙ্গুলের কপাল, পেশেন্টকে বলে আমি রিপোর্টটা করাতে পেরেছিলাম। ইউজি করানো হয়েছে, সিটি স্ক্যান তো আর হোমিওপ্যাথের কাছে 10,000 টাকা খরচা করে করবে না। লিভার স্পেন সাইজ 15.6 সেন্টিমিটার, নরমাল শেপ, প্যারেনকিয়াল ইকোজেনিক ইজ রেইজড, ঠিক আছে। গল ব্লাডার, কমন বাইল ডাক্ট দেখুন নরমাল, কমন বাইল ডাক্ট নরমাল, নো ক্যালকুলাস সিন। গল ব্লাডার ডিস্টেন্ডেড ছিল, গল ব্লাডার ইজ নরমাল ইন সাইজ, আউটলাইন এন্ড পজিশন, ওয়াল থিকনেস অলসো অ্যাপিয়ার নরমাল। যেটা গল ব্লাডারের স্টোনের দিকে যাচ্ছিল, সিস্টাইটিস বা লিথিয়াসিসের দিকে, সেটাও কিন্তু নরমাল হয়ে গেছে এবং হেরিং ল অফ কিওর ফলো করেছে। আমি কেন বলবো না এটা কিওর কেস, এখনো কাজ চলছে, আমি যা মেডিসিন দিয়েছি। হেরিং ল অফ কিওর ফলো করছে, অ্যাবভ ডাউনওয়ার্ড ভালোর দিকে যাচ্ছে। প্যানক্রিয়াস ইজ নরমাল ইন সাইজ, outline and ecotexture at head, body and partially visualized tail. Pancreatic duct is not dilated. যে স্টোনোসিসটা ছিল, যেটা সিটি স্ক্যান করলে কনফার্ম হওয়া যেত, সেই বা টিউমার ছিল, কিচ্ছু নেই, পুরো নরমাল। দেখুন যেটার জন্য এসেছিল সেটা নরমাল, কিন্তু আমার ভয় তো এটা নিয়ে ছিল না, আমার ভয় অন্য জায়গায় ছিল, সেটাও দেখাবো এবার। স্প্লিন দেখুন, স্প্লিনে একটা মাস ছিল, সেই মাস 10 mm এর মাস ছিল, সেই মাসও কিন্তু নেই। দিস ইজ হেরিং ল অফ কিওর ফলো হচ্ছে, তার মানে আমার সিলেকশন অফ মেডিসিন ঠিক ছিল, নাহলে এত কিছু চেঞ্জ আমি দেখতে পেতাম না। Impression: uterus is bulky in size,
যেটা নর্মাল একটা পোস্ট মেনোপজাল উমেনের থাকে তার সেটাই আছে, সেটাও অনেক সময় সেরে যায়, সেটাও সেরে যাবে, প্লাসিবোর মধ্যে আছে, এখনো ওষুধ আমি চেঞ্জ করিনি, ওতেই হবে, কাজ হচ্ছে ওষুধ হোক, এখন 2 বছর ওকে আমি প্লাসিবো চালাবো। Normal outline position, myometrial echoes do not show any significant focal abnormality. Endometrial echoes are central and normal. Endometrium is 6 mm in thickness. 17 থেকে 6। আমরা নাকি মাইন্ড টেকনিকে ক্রনিক ডিজিজ বড়কে সারাতে পারি না, আমরা নাকি জ্বর সর্দির ডাক্তার, এটাই তার প্রমাণ। এতক্ষণ সময় নিয়ে এত কিছু দেখানোর উদ্দেশ্যই এটা। বিশ্বাস করুন এই প্যাথিকে, আমাদের স্কুলকে বিশ্বাস করুন, আমাদের গুরুকে বিশ্বাস করুন, আমাদের টিচারকে বিশ্বাস করুন, সব সম্ভব হবে। হবে না মানে 10টা রোগের জন্য 10টা ওষুধ দিতে হবে না, সিঙ্গেল ওষুধ দিতে হবে। হেপাটোমেগালি উইথ ফ্যাটি চেঞ্জ অফ লিভার, ইট ইজ নট এ সিম্পটোমেটোলজি বা ইট ইজ নট এ ডিজিজ, ইট ইজ এ প্যাথোলজিক্যাল কন্ডিশন। কোন একটা রোগের কারণে এই কন্ডিশনটা আছে, এটা রোগ নয়। একটা হেপাটোমেগালি আমরা যেটা পড়ে এসেছি প্যাথোলজিতে, ইট ইজ নট এ ডিজিজ, এটা কোন ডিজিজের একটা পার্ট। হেপাটোমেগালি উইথ ফ্যাটি চেঞ্জ অফ লিভার, এতদিন ধরে ভুগেছে, অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে, ড্রাগ রিঅ্যাকশন বডিতে এখনো আছে, পায়ের ব্যথার ওষুধ আগে বেশি খেত, এখন কম খাচ্ছে, তার একটা এফেক্ট তো থাকবে লিভারে, তার জন্য এই চেঞ্জটুকু আছে। আর বাল্কি ইউটেরাস তো আমাকে দেখিয়ে দিলাম, বাল্কি ইউটেরাস আছে, এবং ব্যথার ওষুধ যেগুলো খাচ্ছিল পায়ে ব্যথার জন্য সেগুলো অনেক কমিয়ে দিয়েছে। পুরোপুরি যতদিন না অমিট করছে ততদিন হেপাটোমেগালিটা পুরোপুরি যাবে না, সুতরাং এটা রয়ে গেছে। কিন্তু যার জন্য আমার কাছে এসেছিল এবং আমি যেটার জন্য ভয় পাচ্ছিলাম, কিচ্ছু নেই, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। কারো যদি কোনো রিপোর্ট নিয়ে ডায়াগনোসিস নিয়ে কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে, আমাকে করতে পারেন। আমার মন খুলে আমার যেটা মনে হয়েছে, আমি যতটুকু বুঝেছি আপনাদের সামনে তুলে ধরে দিয়েছি। থ্যাংক ইউ। এবার কেস অ্যানালাইসিসে যাব। আপনারা যদি কেউ বলতে পারেন কি মেডিসিন ছিল, তাহলে আমি খুব উপকৃত হব। কেউ যদি কিছু বলতে পারেন আমি তাহলে খুব উপকৃত হব। নতুনদের মধ্যে কেউ বলতে হবে? বলতে চাচ্ছিলাম যে মেডিসিনটা কেউ বলুক। হ্যাঁ স্যার, বলবো স্যার, অবশ্যই। মেডিসিন তো অ্যানালাইসিস আমি দেখাবো, আমি একটা রুব্রিক অ্যানালাইসিস করে দেবো, আমি মেডিসিনটা অবশ্যই দেখাবো। খুব সিম্পল স্যার। কেউ যদি নতুনরা কেউ যদি কিছু বলেন। হায়াসামাস স্যার? নো, ইটস নট এ হায়াসামাস। হায়াসামাস নয়। ক্যারিকেরিয়া কার্ভ স্যার ফসফরাস? নো 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 নো, আমি ওই জন্যই তো ফিয়ার ইনজুরিটা নিইনি এখানে, কারণ আপনারা যে মেডিসিন ছিলেন, আমরা এই কারণেই বায়াস হয়ে যাই, কারণ ফিয়ার ইনজুরিতে সেই মেডিসিনটুকু নেই, কিন্তু সে অন্য ফিয়ারে আছে। দিস ইজ দ্য কেস অফ বেলেডোনা, সিম্পল বেলেডোনা, সিম্পল কেস অফ এ বেলেডোনা। বেলেডোনা সামনে এসে বসে আছে আমার সামনে, গ্যাম্বলিং করছে, টেরুলাস হয়ে এসছে, তারপরে এসকেপ অ্যাটেম্প করছে, এবং তার সঙ্গে একটা মেইন রুব্রিক নিয়েছে, ফিয়ার ইনজুরিতে বেলেডোনা নেই। ভাই, কারণ ইনজুরির ফিয়ার বেলেডোনা থাকে না, সে সবসময় লাইট থাকে। বেলেডোনা অনেক বড় একটা ভয় আছে, সবথেকে বড় ভয়। কাইন্ডলি মিউট করবেন। মিঠুন স্যার যদি থাকেন, মিঠুন স্যারের একটা কেস থেকে আমি এই রুব্রিকটা শিখেছিলাম। দিস ইজ ফিয়ার গ্যালোস অফ। মিঠুন স্যার এই কেসটা আমাদের রুব্রিকটা শিখিয়েছিলেন। 3টে রুব্রিক দিয়েছিলাম, অনেক রুব্রিক নেওয়া যেত। ফার্স্ট রুব্রিক ছিল ফিয়ার গ্যালোস অফ দা, আমি ব্যাখ্যা করব এক এক করে। এসকেপ অ্যাটেম্প টু উইন্ডো ফ্রম উইথ, আজকে স্যারের সঙ্গে আমি যখন কেসটা আলোচনা করি, স্যার বলেই দিয়েছিল এটা ফিয়ার এসকেপ উইথ অ্যাটেম্প টু হবে, গুরু আমাদের গুরু বলে দিয়েছিল এটা ফিয়ার এসকেপ উইথ অ্যাটেম্প টু উইন্ডো ফ্রম হবে। আমি রুব্রিকটা আবার বলবো, ওটা লেখা হয়নি। আর ম্যাথমেটিক্স ইনএবিলিটি ফর ক্যালকুলেটিং, আমি এক এক করে এবার ব্যাখ্যা দেবো রুব্রিক গুলো, পরপর পর্যায়ক্রমে ব্যাখ্যা দেবো, কেসের সঙ্গে মিলিয়ে দেবো। হোয়াট ইজ ফিয়ার গ্যালোস, হোয়াট ইজ এসকেপ অ্যাটেম্প টু উইন্ডো ফ্রম, হোয়াট ইজ ম্যাথমেটিক্স ইনএবিলিটি ফর ক্যালকুলেটিং। ফার্স্ট যেটা আমি নিয়েছিলাম, অনেকেই এখানে মানে ভালো লিখেছে, এটা রুব্রিকটা ধরতে পেরেছে, আমি তার জন্য থ্যাঙ্কফুল তাদের কাছে। ম্যাথমেটিক্স ইনএবিলিটি ফর ক্যালকুলেটিং, হোয়াট ইজ দিস? ম্যাথমেটিক্স মানে হচ্ছে গণিত, অঙ্ক, অক্ষমতা, ফর জন্য, দরুন, ক্যালকুলেটিং হিসেব করা। একদম আগে লিখে নিন, এটা পরে বুঝতে সুবিধা হবে। আমি ছোট্ট করে বলি, অঙ্ক করতে না পারা, হিসেব করতে না পারা,
ঠিকঠাক করে অঙ্ক বা হিসেব করতে না পারা, এই ধরনের লক্ষণ মানে ফিজিকোমেন্টাল আমরা বাচ্চাদের ক্ষেত্রে অনেক পাই। এই এসে বলছে না তো অঙ্ক করতেই পারে না, সব সাবজেক্ট ঠিক আছে কিন্তু 2 2 4 হয়, 2 2 3 করে ফেলে, 2 2 4 হয়, 2 2 5 করে ফেলে। আমার বাচ্চাটা অঙ্কে একদম কাঁচা ডাক্তার বাবু। তো যখন একটা সাধারণ মানুষের মতো ভাবতে হবে, কেউ যখন অঙ্ক করতে পারে না একটা সময় কিন্তু বিরক্ত হয়ে যায়। আমার মেয়ের ক্ষেত্রেও আমি যদি রেগে যাব, আরে সিম্পল তুমি অঙ্কটা ভুল করছো, সেই বিরক্তি ভাবটা আমার পেশেন্টের ক্ষেত্রে আমি ফিল করেছি। আরে কখনো 6 মাস, কখনো 2 মাস, কখনো এনএইচ মোল্লা, কখনো হচ্ছে গিয়ে কি বলবো এফআর খান, গুছিয়ে যে বলতে হবে যে প্রিডমিনেন্টের কারণের জন্য আমার কাছে এসে বাকি সব গুছিয়ে বলছে, কোথায় 13 নম্বর কাট করতে হয়েছে, কোথায় কি সব ঠিক আছে, কিন্তু যেখানে প্রিডমিনেটিং ফিলিং কেসের সঙ্গে জড়িত সেই জায়গাটা তো গুছিয়ে বলবে আমাকে। এত তারিখ থেকে এত তারিখ এতদিন এইভাবে অসুস্থ ছিলাম, তারপরে এই ডাক্তার দেখিয়েছিলাম, এই ডাক্তার সারেনি, রিপোর্ট করতে দিয়েছিল, রিপোর্ট করিয়েছিলাম, তারপরে ওই ডাক্তারও হলো না, অন্য ডাক্তারের কাছে গেলাম, তারপরে হলো না, পিজিতে চলে গেলাম। এই তো সিম্পল জিনিস, এটাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। কখনো প্রেজেন্ট কন্ডিশনটা বলছে, কখনো পাস্ট বলছে, কখনো মাঝখানের কন্ডিশনটা বলছে, কিন্তু পরপর সাজিয়ে কোনো কেস বলছে না, পরপর কোনো সাজিয়ে কেস বলছে না, যে একবার লাইন বাই লাইন মানে ক্যালকুলেটিং করতে পারছে না কখন কোনটা কিভাবে বলতে হবে। যখন আমি তাকে প্রশ্ন করছি ভাবতে লাগছে, এবার ক্যালকুলেশন করতে শুরু করে দিয়েছে, আচ্ছা 4 মাস না 2 মাস, একবার আবার বললো 2 মাস, কিছুক্ষণ পর গিয়ে বলছে না 6 মাস আগে থেকে হচ্ছে। দিস ইজ ক্যালকুলেটিং পাওয়ার। সেই হিসেব এনারা, আমরা তো বড়দের ক্ষেত্রে ধরবো কিভাবে, বড়রা তার অঙ্ক ভুল করছে না সেটা তো ধরলে হবে না, তার রোগের সঙ্গে জড়িত তার প্রিডমিনেটিং ফ্যাক্টে সে কিভাবে ক্যালকুলেশন করতে পারছে না, যেটা ডাক্তার মানে বিরক্ত হয়ে যাচ্ছে। আমার বাচ্চা যদি অঙ্ক বারবার ভুল করে আমিও কিন্তু বিরক্ত হয়ে যাব, এক ঘা বসিয়ে দেবো। সেই রুগীটাকে দেখে আমার ফিল হচ্ছে সেরকম, ক্যালকুলেট করতে পারছো না, তোমার কতদিন ধরে হচ্ছে, তুমি প্রথম কার কাছে দেখিয়েছো, তারপরে কার কাছে দেখিয়েছো, তারপরে কোন ডাক্তার দেখিয়েছো, এই ক্যালকুলেটিং পাওয়ারটুকু নেই তোমার। আমার কাছে এই ফিল হয়, তাই জন্য আমি রুব্রিকটা নিয়েছিলাম ম্যাথমেটিক্স ইনএবিলিটি ফর ক্যালকুলেটিং। অঙ্ক করতে পারে না কেন, কারণ তার সে ক্যালকুলেশন করার অক্ষমতা আছে তার মধ্যে বলে সে অঙ্কটা হিসাব করে করতে পারে না। অঙ্ক এখানে কি, এখানে অঙ্ক হচ্ছে রোগটা কখন শুরু হলো, কিভাবে শুরু হলো, কোন ডাক্তার দেখিয়েছে, সেটা করতে পারছে না কেন, কারণ সে হিসাব করে বলতে পারছে না, মিলিয়ে বলতে পারছে না, সেই জাজমেন্টটুকু তার মধ্যে নেই। তাই জন্য আমি এখানে ফার্স্ট রুব্রিক নিয়েছিলাম ম্যাথমেটিক্স ইনএবিলিটি ফর ক্যালকুলেটিং, এটা আমি নিয়েছিলাম এই রুব্রিকটুকু। এবার চলে আসুন নেক্সট রুব্রিকে। অনেক রুব্রিক নিয়েছি, আমার প্রেসক্রিপশনে ভর্তি আছে, এটা আমার প্রথম দিকের কেস, মাইন্ড টেকনিক শিখেছি। পরে আমি যখন আবার অ্যানালাইসিসে পড়লাম, স্যারের সঙ্গে কথা বললাম, গুরুর সাথে, গুরু আমাকে ধরিয়ে দিল, আমি কেসটা আলোচনা করেছি, আজকেও স্যারের সাথে আলোচনা করেছি। তারপরে আমি রুব্রিক গুলো, স্যার বলে ছোট করো, অত রুব্রিক লাগবে না, ছোট করো, প্রিডমিনেটিং, তোমার যদি প্রিডমিনেটিং এ যদি কেস উঠে গেছে তাহলে বাকিগুলো ছেড়ে দাও। প্রিডমিনেটিং তো আমার চলে এসেছে সিঙ্গেল মেডিসিন, 3টে রুব্রিক নিলেই আমার কিন্তু মেন বেলোডোরা চলে আসবে। তো নেক্সট রুব্রিক যেটা আমি নিয়েছিলাম, এসকেপ অ্যাটেম্প্ট টু উইন্ডো ফ্রম। তার সঙ্গে স্যার এখানে আমাকে অবশ্যই বলেছেন, হ্যাঁ এটা এটা স্যার ধরতে পেরেছে কিন্তু আমি ধরতে পারিনি, স্যারের সঙ্গে সব আলোচনাই করি, সব কেসই আলোচনা করি, ওই ফিলিংটা এটা এর থেকেও বেশি ওই ফিলিংটা ছিল, ফিয়ার উইথ এসকেপ ডিজায়ার টু। তার ভয় আছে ফিয়ার গ্যালোসের, তাই জন্য সে ডিজায়ার করছে পালানোর, তাই জন্যই সে আমার কাছে এসেছে। কিন্তু আমি সেই মুহূর্তে এই রুব্রিকটা ধরেছিলাম, এগুলো আমার আগে স্লাইড তৈরি করা হয়ে গেছিল। তো এটা ছিল এসকেপ অ্যাটেম্প্ট টু উইন্ডো ফ্রম। লিখে নিন, হোয়াট ইজ এসকেপ। এসকেপ মানে হচ্ছে রেহাই, পরিত্রাণ, মুক্তি, চম্পট, ট হবে না ট হবে, পলাতক ব্যক্তি, পলানো, বাঁচা, মানে কোনো জায়গা থেকে বাঁচা, বেঁচে বেরিয়ে যাওয়ার পদ্ধতিটাই হচ্ছে গিয়ে এসকেপ। অ্যাটেম্প্ট টু, চেষ্টা করা, প্রচেষ্টা করা। অ্যালোপ্যাথিতে গেলে ওই ভর্তি হতে হবে, তাই আমি চেষ্টা করছি যদি আপনার ওষুধে কাজ হয়ে যায়, তাই জন্য আমি আপনার কাছে এসেছি। আয়ত্ত করিতে চেষ্টা করা। টু, কোথা থেকে, জানলা দিয়ে, ফ্রম জানলা হইতে, জানলা দিয়ে, আমি জানলা, আমি দরজা নই। অ্যালোপ্যাথি বড় বড় ডাক্তার, বড় বড় ওষুধ, বড় বড় তাদের টেস্টিং মেজার, বড় ওই জায়গাটা তো ফাইনাল,
ওইদিকে গেলে তো আমি ধরা পড়বই। তা আমার যখন সুযোগ আছে, জানলার পাশে জানলাটা খোলা আছে, একবার চেষ্টা করেই দেখি না, পালিয়ে দেখি না, যদি আমার এতে সেরে যায়। পেশেন্ট বলেছে না এই কথাটা, বলেছে তো, ওটা তো লাস্টে বাধ্য হয়ে করতেই হবে, উপায় তো নেই। কিন্তু আমার যখন এইদিকে সুযোগ আছে, একবার হোমিওপ্যাথি খেয়ে দেখি না যদি কাজ হয়ে যায়। তাই জন্যই আমি এখানে রুব্রিকটা নিয়েছি, এসকেপ অ্যাটেম্প্ট টু উইন্ডো ফ্রম উইথ ফিয়ার, এসকেপ উইথ ডিজায়ার টু। এসকেপ উইথ ডিজায়ার টু, তার ইচ্ছে জানলা পালিয়ে যাওয়ার ইচ্ছে। কেন? কারণ তার মনের মধ্যে একটা ভয় চলছে। কিসের ভয়? আমি নেক্সট রুব্রিকেই ব্যাখ্যা করব কিসের ভয় চলছে। তাই জন্যই সে পালাতে চাইছে। কোথা দিয়ে পালাতে চাইছে? জানলা দিয়ে পালাতে চাইছে। কার জানলা? হোমিওপ্যাথির জানলা। কার জানলা? হোমিওপ্যাথির জানলা দিয়ে পালাতে চাইছে। অ্যালোপ্যাথির জানলা দিয়ে পালালে ও ধরা খেয়ে যাবে। ওরে বাবা, যখন তখন কি করে দেবে বলছি, যখন তখন হয়ে যেতে পারে আমার। তাই জন্য আমি হোমিওপ্যাথি আমার ঘরের জানলা দিয়ে আমি পালানোর চেষ্টা করছি। নেক্সট ছিল রেড কালারে লিখেছি, হোয়াট ইজ গ্যালোস? ফিয়ার, গ্যালোস অফ দা ফিয়ার। আগে একদিন পড়িয়েছিলাম, এখানে অনেক বিগিনার আছে, আবার ব্যাখ্যা করব। হোয়াট ইজ ফিয়ার? ফিয়ার রিলেট টু নোন অর আন্ডারস্টুড থ্রেট। আমার যখন ভয় হচ্ছে, আমি জানি আমি কোন জিনিসের ভয় হচ্ছে। ভূতের ভয় হচ্ছে, তার মানে আমি জানি ভূত কি জিনিস। জলের ভয় হচ্ছে, তার মানে আমি জানি জল কি জিনিস। ভয়, ফিয়ার মানেই হচ্ছে যে জিনিসটা সম্বন্ধে আমার জ্ঞান আছে, সেটারই তো ভয় হবে। আমি জানি সেই জিনিসটা সম্পর্কে, সেটারই আমার ভয় হচ্ছে। এবং এই রূপটা এখানে পুরো মেটাফরিক ইউজ করেছি, এখানে আমি বুঝিয়ে দেব। গ্যালোস, ফাঁসির চৌকাঠ। ফাঁসির চৌকাঠ, হোয়াট ইজ ফাঁসির চৌকাঠ? নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করা। অফ দা, দা কথাটা লেখা আছে পার্টিকুলারলি, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করছে। কি এটা? গ্যালোসের ভয়, পার্টিকুলার এই জিনিসটার ভয়। ফাঁসির চৌকাঠ দেখতে কেমন হয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফাঁসির চৌকাঠ দেখতে এরকম হয়, যে কেউ আমরা ভয় পেয়ে যাবো ফাঁসির চৌকাঠ দেখলে। তাই জন্য তো বেলোডোনা ইনজুরিতে নেই। বেলোডোনা ওর থেকেও বড় ভাই, সে লাইফ ডিজায়ার পেতে চাই। তাই জন্য সে বলতে চাইছে, এই যে আমি চৌকাঠটা দেখেছি, চৌকাঠে যাব বাবা, গলায় দড়িটা বাঁধবে, ওই জায়গাটা কেটে যাবে, দিস ইজ ইনজুরি, ছোট্ট একটা জায়গায়। চৌকাঠে আমি যাবই না, চৌকাঠে আমি যাবই না। গ্যালোস, ভর্তি হসপিটাল, হসপিটাল নাম শুনলে আমার ভয় লাগে। হসপিটালটাই তার কাছে ফাঁসির চৌকাঠ। একবার যদি গেছি, গেলেই আমাকে সেখানে নানা রকম আমাকে নিয়ে চলবে। মানে একবার যদি আমি এই চৌকাঠে দাঁড়িয়ে গেছি, তার মানে আমার মৃত্যু অবধারিত। তার মেটাফরিক মানেটা বুঝুন, সিম্পল ছোট্ট করে দিচ্ছি, মেটাফরিক মানেটা বুঝুন। একবার যদি হসপিটালে গেছি, পার্টিকুলারলি বলবে তো, সে ইনজুরি যদি থাকতো, ইনজুরি হলে সে বলতো ডাক্তার দেখেন অপারেশন করবে, এবার সেই জায়গাটা কেটে দিল, ভিতরে কোন শিরা থেকে কি কেটে ফেলবে, দেখা গেলো ব্যথা সারছে না, অপারেশন পরেও সেই জায়গাটা ব্যথা করছে, অপারেশন হলে তো অনেক সময় ঘা শোকায় না, অনেক কথা বলবে। অত দূরে যাবোই না আমি। ফিয়ার গ্যালোস অফ দি একটা রোগী। এবার আসুন কেসের সঙ্গে আমরা এবার ব্যাখ্যা করি। একটা রোগী চেম্বারে, একটা রোগী বলছে, একটা ক্রিমিনালকে আপনি ধরেছেন, ধরুন একটা সিম্পল সাধারণ ভাবে ভাবুন, একটা ক্রিমিনালের ফাঁসির অর্ডার করে দেওয়া হয়েছে, তার টিল হ্যাংডে, যতক্ষণ না মৃত্যুবরণ করছে ততক্ষণ পর্যন্ত তাকে ঝুলিয়ে রাখা হবে। তার মধ্যে ফাঁসির চৌকাঠের ভয় শুরু হয়ে গেছে। সকালবেলা স্নান করিয়ে রেডি করিয়ে তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে বাইরে দাঁড় করানো হয়েছে, সে দেখে যে ভয়টা করবে না, এই রুগীটাও সেই ভয় করছে। ওরে বাবা, হসপিটাল, অত দূরে আমি নেই। তখন সে দেখছে আমার পিছনে তো একটা জানলা খোলা আছে, দেখি যদি একবার বেরিয়ে যেতে পারি। বেরিয়ে গেলাম, সে তো মরতে তো আমাকে হবে। রুগী এই কথাটাই বলেছে না, মরতে তো আমাকে হবে। সুযোগ পেয়েছি, জানলাটা খোলা আছে, দেখি তো জানলা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি তো। সে গুলি করুক আর ফাঁসি দিক, পালাতে গেলে তো গুলি করুক, মরতে যখন হবে, সুযোগ যখন পেয়েছি একবার চেষ্টা দেখি তো। এই জানলাটা তো কালকে এরা সারাতে এসেছিল, লাগাইনি জানলাটা, ভুল করে চলে গেছে, ভোরবেলা আছে, এরা কেউ এখনো টের পায়নি।
দেখি তো সুযোগ, যদি জানলা দিয়ে পালিয়ে যেতে পারি, পালিয়ে তো যাবোই, কেন চেষ্টা করব না? আমার রুগীও সেই কাজটা করছে, হসপিটালে যাবোই না আমি। ও বাবা, ও ফাঁসির চৌকাট, গেলে কাটাছেড়া করবে, কেন ভর্তি করবে, 3 দিন ধরে কি করবে, আমি নেই এখানে। যদি একবার দাঁড়িয়ে যাই এই সিঁড়ির উপর দিয়ে, তাহলে আমার মৃত্যু অবধারিত। দিস ইজ ফিয়ার গ্যালোসব। তাই জন্য বেলোডোনার ইনজুরির ভয় নেই, বেলোডোনা সব সময় ওর থেকে বড় ভয়। তাই জন্যই বেলোডোনা সারা জীবন লাইট ডিজারে থাকে। এই কেসটা পুরোটাই দাঁড়িয়ে আছে লাইট ডিজার। স্যারকে যখন, গুরুকে যখন কেসটা বলি, স্যার প্রথম 2 মিনিটে ধরে নিয়েছে এটা লাইট ডিজারের কেস, তুমি এটাকে বেলোডোনা দিয়েছো। আমি গুরুকে সশ্রদ্ধ প্রণাম আমার, স্যার কিভাবে আপনি ধরলেন এই জিনিসটা, যে আমি 2 মিনিট শুধু কেসটা শুনিয়েছি। স্যার বলেছে আমি জানি এটা বেলোডোনার কেস। আর তার সঙ্গে স্যালুট মিঠুন স্যারকে, মিঠুন মজুমদার স্যার, যিনি, যার কাছ থেকে আমি এই রুব্রিকটা ধরেছিলাম। না হলে আমি মানে বেলোডোনাই দিতাম, কিন্তু ফিয়ার গ্যালোসটা ধরতে পারতাম না। এবং বিগিনার যদি হতো, ফিয়ার চট করে এটা ফিয়ার ইনজুরিতে চলে যেত, যার ক্ষেত্রে কেসটা কিন্তু স্পয়েল হয়ে যেত। এটা ফিয়ার ইনজুরি নয়, এটা গ্যালোস। অত দূরেই নেই আমি, ওই জায়গাতে নেই। আর ইনজুরি হলে না বাবা পেটের অপারেশন করাবো না, অপারেশনের একটা ভয় থাকবে, অবশ্যই থাকবে। পার্টিকুলার একটা জিনিসের নাম বলবে সে, হয় গল ব্লাডার অপারেশন করলে এই হয়ে যায়, ওই হয়ে যায়, বা প্যানক্রিয়াটিক পেট কাটবে, বাবা পেট কাটা ডাক্তারবাবু ভালো জিনিস নয়, সে অ্যালোপ্যাথিতে যাবে। কিন্তু সে যাওয়ার আগে দরজার বাইরে দাঁড়িয়ে টেস্টের জন্য ভর্তি হতে বলেছে মা তোমাকে, 3 দিন টেস্ট করবে, তার আগেই মরে ভূত। না বাবা আমি নেই। অনেক দেখবেন কমন সেন্স একটা কথা বলি, যদি টিভিতেও দেখায়, আচ্ছা এরকম দেখাচ্ছে ব্রুটাল সিনেমা হোক, বা আমরা কোথাও গেছি, ঘুরতে গেছি কোনো হিস্টোরিক্যাল প্লেসে, ফাঁসির চৌকাট অনেকেই দেখতেই চায় না, ভয় পালে। না বাবা তোরা ওই জায়গাটা সাইড করে বা ভিজিট করে আয়, আমি ওদিকে নেই বাবা, আমি যাবো না বাবা, আমার ভয় লাগছে। এই ফিলিংটাই তো ছিল সিম্পল পেশেন্টের মধ্যে, না বাবা আমি নেই ওইদিকে। দিস ইজ লাইট ডিজায়ার ফর, দিস ইজ দ্য কেস লাইট ডিজায়ার ফর। এবার লাস্ট এবং ফরমোস্ট সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখানো আমার মধ্যে খুব জরুরি মনে হয়েছে আপনাদেরকে, আমার প্রেসক্রিপশনটা ইটস নট এ ফেব্রিকেটেড। দেখবেন আমার প্রেসক্রিপশনটা আমি কি কি প্রেসক্রাইব করেছি, কখন কিভাবে কি পোটেন্সি ইউজ করেছি। অনেক রুব্রিক নিয়েছিলাম। এই যে প্রেসক্রিপশনটা দেখছেন, এখানে আমি আমার গুরুকে দেখতে পাই, এই প্রেসক্রিপশনের মধ্যে দেখতে পাই স্যারকে, প্রত্যেকটা জায়গায় স্যারকে আমি দেখতে পাই। এই দেখুন বেলোডোনা 6 4/1/2021, প্লাসিবো 2/2/2021, 10/3/2021, প্লাসিবো চলছে প্লাসিবো। নেক্সট ডিসচার্জ শুরু হয়েছিল একবার, ডায়রিয়া খুব শুরু হয়েছে, পাতলা পায়খানা শুরু হয়েছে আমার ওষুধ খাওয়ার পর, একবার রিপিট করেছিলাম যে না থামালে হয়তো ডিহাইড্রেশন হয়ে যাবে, তাই বেলোডোনা 6 4/5/2021 বেলোডোনা 6। তারপরে ইউএসজি করানো হয়েছিল, ব্লাড ফর এলএফটি করানো হয়েছিল, এলএফটি তো করেইনি, লাইফে জামাইলে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ, এক্সিলেন্ট। দেখুন 6 একটা ডোজ, ডিসচার্জ শুরু হয়েছে, ডিসচার্জটা মাত্রা অতিরিক্ত হয়ে গেছিল, ডিহাইড্রেশন চলে এসেছিল আমাকে, তাই জন্য রিপিট করতে হয়েছে। যদি রিপিটে কাজ না হতো তাহলে আমাকে পোটেনশিয়াল হাই এ যেতে হতো, কিন্তু মেডিসিন আমি চেঞ্জ করতাম না। নেক্সট আবার 15/6/2003 15/6 আবার মানে 21 আবার প্লাসিবো। একবার ভাবলাম রিপিট করব, কিন্তু সেদিন রিপোর্ট নিয়ে চলে এসেছে 8/7/21 আবার প্লাসিবো। এখন চলছে প্লাসিবো, এই ছিল আমার কেস, চলছে এখন চলবে প্লাসিবো। আমার এন্ডোমেট্রিয়াম থিকনেস নরমাল হয়ে গেছে, স্প্লিনের যে বড় একটা মাস ছিল নরমাল হয়ে গেছে, গল ব্লাডার ডিস্টেন্ডেড ছিল সেটা নরমাল হয়ে গেছে, প্যানক্রিয়াস ইজ নরমাল, চলো প্লাসিবো। মাঝে পায়খানা হবে, বমি হবে, চলবে প্লাসিবো, যদি হয় আবার রিপিট হবে। এই ছিল সিম্পল বেলোডোনার কেস, সিম্পল।